হ্যাঁ স্যার। হুম। ॐ या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा शुक्लां ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहाम् हस्ते स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। তো আজকে আমাদের পরীক্ষার আগের ক্লাস, নেক্সট দিন আমাদের পরীক্ষা হবে, মানে লিটারেলি আজকে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে। তো প্রথম আগে আমরা আগের যে কাজগুলো ছিল সেগুলো একটু দেখে নিয়ে তারপরে পরীক্ষার বিষয়ে আলোচনা করব। আগের দিন কার কার কাজ দেওয়া ছিল? আলোকপর্ণা মহোদয়ার, অঙ্কনা মহোদয়া, দীপান্বিতা মহোদয়া, সঞ্জয় কান্তি মহোদয় এবং সৌমিলি মহোদয়া, আপনাদের এক একটা অনুচ্ছেদ ছিল। তো করে যারা যারা পাঠিয়েছেন কিছু দেখেছি, কিছু আলোচনা করার আছে। তো প্রথম হচ্ছে সঞ্জয় মহোদয়, আপনার কি কাজ ছিল? স্যার আমার ছিল স্যার अस्माकं গ্রাম। अस्माकं ग्रामः। अस्माकं ग्रामः। হ্যাঁ স্যার। अस्माकं ग्रामस्य नाम अखिया। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি আছে আপনি পড়ুন। অখিয়া অস্তি अस्ति, তারপরে ইদম বাংলাদেশস্য দক্ষিণক্ষেত্রে স্থিতমস্তি। তাহলে দক্ষিণ ক্ষেত্রে, এটা যদি একসাথে লেখেন তাহলে ঠিক আছে, আর আলাদা লিখলে ক্ষেত্রের বিশেষণ হয়ে যাবে দক্ষিণ দিকের ক্ষেত্র। তাহলে দক্ষিণ যেহেতু বিশেষণ, তাহলে ক্ষেত্রে সপ্তমী আছে, তাহলে দক্ষিণেও সপ্তমী হবে, দক্ষিণে ক্ষেত্রে, এরকম করতে হবে। না হলে দুটো একসাথে লিখলে একটা বিভক্তি দিলেই হবে, দক্ষিণ ক্ষেত্রে, মানে এখানে মাঝে হাইফেন দিলে এটা ঠিক আছে, বুঝলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে স্থিতম, এখানে ভুল আছে বানানটা, স্থিতম তয় হস্যিকার একটা এক্সট্রা হয়ে গেছে, এটা কাটতে হবে, স্থিতম অস্তি। তারপরে মম গ্রামে একং মন্দিরম অস্তি। অস্থি বানান থকার নয় তকার, এই তো আগে তো অস্থি তকার লিখেছেন, এখানে আবার থকার হয়ে গেল। আগে তো তকার লিখেছিলেন অস্থি, এখানে থ লিখে দিয়েছেন আবার। তারপরে মম গ্রামে বহবহ পুষ্করম সন্তি। মানে আমার গ্রামে অনেক পুকুর আছে। তো পুকুর বলতে কি বোঝায়, কি শব্দ? পুষ্করিণী, পুষ্করিণী। পুষ্করণী। তাহলে পুষ্করিণী হলে নদী শব্দের মতো, নদী শব্দের মতো হলে বহুবচনে নদী নদ্যৌ নদ্যাঃ, পুষ্করিণী পুষ্করিণ্যৌ পুষ্করিণ্যাঃ, বহুবচন করলে পুষ্করিণ্যাঃ হবে।
আর তখন বহবহ হবে না, তখন বৌভি, স্ত্রীলিঙ্গ যেহেতু পুষ্করিণী, তাহলে বৌভি তারও নদী শব্দের মতো বহুবচনে বৌভ্যঃ, বৌভ্যঃ পুষ্করিণ্যঃ। অথবা এখানে যদি সরোবর ব্যবহার করি তাহলে তার বহু রাম শব্দের মতো রামাহ সরোবরাহ, তখন ঠিক আছে, বহবহ সরোবরাহ সন্তি। তারপরে मम ग्रामः अतीव হুম, सुन्दरम् अस्ति। এখানে কি ভুল আছে বলুন তো? সুন্দরম এটা কার বিশেষণ? ग्रामे sir। তাহলে গ্রামের বিশেষণ যদি হয়, বিশেষণ বিশেষ্যের সমান লিঙ্গ বচন বিভক্ত হয়, আমরা তো পড়েছি। তাহলে গ্রামের কোন লিঙ্গ আছে? पुंलिंग তাহলে एकवचन। এখানে কোন লিঙ্গ? তাহলে এখানে কোন লিঙ্গ করতে হবে? এখানে এখানেও পুংলিঙ্গ হয়েছে তাহলে কি সুন্দরः। হবে? হ্যাঁ, মম গ্রাম অতীব সুন্দরাহ অস্তি, এখানেও তাহলে সুন্দরাহ করতে হবে। বেশ, ঠিক আছে তাহলে। আর এগুলো কই? তবতু প্রত্যয়ন্ত আছে, এখানে আছে তাই তো? এই ভুলগুলো সবাই করছে, এগুলো তো শেখানো হয়েছে পুস্তকম। ময়হসনটা কেন করছেন? ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে ময়হসনটা উঠে গিয়ে মাথায় অনুস্বার হবে, কতবার বলা হয়েছে এগুলো। এমনি ঠিক আছে। ছাত্রः পুস্তকম পঠিতবান, অহম ক্রীড়াম দৃষ্টবান, হংসः সরোবরম গতবান, দেবः বরম দত্তবান, ব্যাঘ্রः, ব্যাধः না ব্যাঘ্রः, কি वेदः লিখেছেন? वेदः আচ্ছা, ব্যাধः, ব্যাধः মৃগম নীতবান, ঠিক আছে, ওকে। দীপান্বিতা মহোদয়, আপনার কি ছিল? अस्माकं देशः। अस्माकं देशः। अहं प्रातःकाले संस्कृतं पठितवती, बालकाः जलं पीतवन्तः, छात्रौ खादितवन्तौ, तस्य भार्या भक्तवती, शिवः स्थितवान्, त्वाम् उक्तवान्। এখানে ত্বম বলতে কোন লিঙ্গে? পুংলিঙ্গে ধরেছেন? পুংলিঙ্গে ধরেছি। ঠিক আছে। রামः গতবান, বালিকাः ক্রীডিতবত্যः, মিত্রাণি গীত, এটা কি করেছেন? গীত, গীতবন্তः। এখানে না, ভুল হয়ে গেছে। এখানে ভুল হয়েছে। হ্যাঁ, এটা তো নপুংসক লিঙ্গ। গীতবন্তী। বান্তি হবে। হুম, আচ্ছা, এবার অনুচ্ছেদটা দেখি। পড়ুন আপনি অনুচ্ছেদটা। হ্যাঁ, अस्माकं देशस्य नाम भारतवर्षः। হুম, भारतदेशः भारतीय सभ्यता च विश्वस्य अतीव प्राचीनस्तः। আচ্ছা, এবার এখানে ভারত দেশः ভারতীয় সভ্যতা চ, এখন এই সভ্যতা এর বিশেষণ তো ভারতীয়, তাই তো? হ্যাঁ, তাহলে দুটো একসাথে লিখতে হবে, ভারতীয় সভ্যতা। আর যদি একসাথে যদি না লেখেন তাহলে আলাদা লিখলে কি হবে? ভারতীয়া হবে। হ্যাঁ, আলাদা লিখলে একদম সভ্যতা, যেহেতু তার বিশেষণ ভারতীয়, তাহলে সভ্যতা স্ত্রীলিঙ্গে আছে, তাহলে ভারতীয়া সভ্যতা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখনো ভুল আছে। তাহলে ভারত দেশः ভারতীয়া সভ্যতা চ বিশ্বস্য অতীব প্রাচীন, এই যে প্রাচীন, এটা কার বিশেষণ? এটা হচ্ছে ভারত দেশ এবং ভারতীয় সভ্যতা হ্যাঁ, দুটোর বিশেষণ। তাহলে আমরা শিখেছি কমন বিশেষ্যের, দুটো বিশেষ্যের কমন বিশেষণ আমরা তো শিখেছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ। ভারত দেশ এবং ভারতীয় সভ্যতা দুটোর কমন বিশেষণ হলো প্রাচীন। এবার আপনি বলুন এখানে কি হবে? প্রাচীনः হবে। প্রাচীন, যেমন আমরা করেছিলাম, এখানে ধরুন ভারত দেশः, তার জায়গায় ধরি বালকাহ, ভারতীয় সভ্যতা এখানে ধরি বালিকা, পুংলিঙ্গ মানে আর প্রাচীন প্রাচীনः হচ্ছে হবে। ধরি সুন্দর।
প্রাচীনটা ধরি সুন্দর, তাহলে বালকাহ বালিকা চ কি হবে? সুন্দরः। বালকাহ বালিকা চ সুন্দরহ, তাই আমরা শিখেছিলাম। না না, সুন্দর দুজন আছে, সুন্দর হ্যাঁ, হবে। আর কোন লিঙ্গ, দুটোর মধ্যে কোন লিঙ্গ শক্তিশালী? পুংলিঙ্গ প্রাধান্য পাবে। তাহলে পুংলিঙ্গ। হ্যাঁ, তাহলে সেই রকম হলে বালকাহ বালিকা চ সুন্দরৌ। তাহলে এখানে করলে ভারত দেশাহ ভারতীয় সভ্যতা চ, এখানে কি হবে? প্রাচীনও। হ্যাঁ, প্রাচীনস্তः। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা তো আমরা শিখেছি, এটা একটু ভেবে করতে হতো। আচ্ছা, তারপরে अस्माकं देशस्य उत्तरे हिमालयः पर्वतमाला अस्ति। আচ্ছা, তারপরে হিমালয়াত হিমালয়াত বহবহ নদ্যঃ, এটা ভুল হয়েছে, বহবহ তো নদীর বিশেষণ হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু নদী স্ত্রীলিঙ্গে বহবটা শব্দটা হয়ে যাবে বহ্বি, হয় বয় দীর্ঘই। বহ্বি শব্দ নদী শব্দের মতো, তাহলে হ্যাঁ। নদ্যাহ বহ্ব্যঃ, বহ্ব্যঃ। ব হয় বয়ে জফলা বিসর্গ। আচ্ছা। হুম। হিমালয়াত ব হয় বই ব- জফলা বিসর্গ হবে, তাই তো স্যার? হ্যাঁ, বহ্ব্যঃ বহ্ব্যঃ। নদ্যঃ জায়ন্তে, হ্যাঁ। তাসু নদ্যঃ अस्माभिः पूजिताः सन्ति। হুম। तासु नदीषु गंगा नदी परमपूज्या अस्ति। তাসু, আগেরটা সু করলেন দন্ত্য স, এখানে মূর্ধন্য স। হ্যাঁ, এটা স্ত্রীলিঙ্গে তাসু দন্ত্য স হয়, তাসু। भारतदेशं दक्षिणे समुद्रैः परितः भवति। ভারতদেশম দক্ষিণে সমুদ্রৈঃ পরিতঃ ভবতি, এটার মানে কি? মানে ভারতের দক্ষিণে সমুদ্র বেষ্টন করে আছে। তাহলে ভারতের দক্ষিণে, তাহলে কি হবে? भारतदेशस्य। হ্যাঁ। भारतदेशस्य दक्षिणे হুম। সমুদ্রैः परितः भवति। স্যার বাকিটা কি ঠিক আছে? সমুদ্রৈঃ পরিতঃ ভবতি বাক্যটা কেমন একটা লাগছে। সমুদ্রः अस्ति বা সমুদ্রাः সন্তি, এরকম। বা ভারতस्य দক্ষিণ প্রদেশः সমুদ্রময়ः, এরকম কিছু একটা করতে হতো। ভারত দেশस्य দক্ষিণে সমুদ্রः अस्ति, এটা করলেই ঠিক হবে। আচ্ছা। তারপরে ভারতে বহবহ ধর্মাः হুম। জাতয়ः হুম। ধর্মাः ভাষাः হুম। সन्ति। হুম। বাহ। তারপরে परन्तु वयं सर्वे सर्वे भारतीयाः स्मः। হুম। বাহ, ঠিক আছে, খুব কম ভুল হয়েছে, ঠিক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কে করেছেন? স্যার আমি করেছি। কি ছিল বিষয়? পুস্তকম। পুস্তকম। আর বৃক্ষাহ কার ছিল? আলোকপর্ণা মহোদয়া ছিল বৃক্ষাহ। করুন, পুস্তকম কি লিখেছেন? एकस्मिन् नगरे एकः पुराणः
पुस्तकशालायाः आसीत्। মানে মানে একটি নগরে একটি দোকান, পুরানো বইয়ের দোকান ছিল। তৎ তাহলে আপনে তাহলে হচ্ছে দোকান ছিল পুস্তকশালা, শব্দ হচ্ছে পুস্তকশালা, লতা শব্দের মতো। তাহলে একহ পুরাতনঃ বললে হবে না, শালা যেহেতু, তাহলে স্ত্রীলিঙ্গে করলে হবে एकः प्राचीना पुस्तकशाला आसीत्। পুস্তকশালা সংস্কৃত শালায় নয়, শালা লতা শব্দের মতো। তার এবার বিশেষণ পুরানো, তাহলে প্রাচীনা। তাহলে কি করতে হবে? একা প্রাচীনা পুস্তকশালা आसीत्। তারপরে তৎ আপনে মানে সেই দোকানে বালকः হরিः প্রতিদিনম পঠিতুম আগতবান। মানে সেই দোকানে হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার, বালক হরি প্রতিদিন পড়ার জন্য পড়তে যেত। হ্যাঁ, তো এগুলো আগের দিন বললাম। পঠিতুম প্রতিদিনম, তারপরে প আছে, তারপরে পঠিতুম ময় হসন্তটা অনুস্বার হয়নি কেন? সবার এই ভুলগুলো হচ্ছেই। আচ্ছা, তৎ হবে না এখানে, আপনে তার বিশেষণ, সেই আপনে, তাহলে তৎ না হয়ে তসমিন। যেমন নগরের বিশেষণ হলো একস্মিন, একটা নগরে, সেরকম সেই আপনে, সেই বলতে তসমিন বা তত্র। তত্র দিলে ভালো, সবসময় অব্যয়পদ তত্র আপনে বা তসমিন আপনে। বালকः হচ্ছে বর্গীয় ব হয়, বটা মাঝে দাগ দিয়ে লিখতে হয়। বালকः হরিহি প্রতিদিনম পঠিতুম আগতবান। তারপরে एकदिनम् आपणस्य पुराणं पुस्तकं सः पश्यति स्म। মানে একদিন ওই দোকানের পুরানো একটি বইটিকে সে দেখেছিল। আপনস্য পুরাতনম পুস্তকম সহ পশ্যতি স্ম। ঠিক আছে, তারপরে পুস্তকস্য নাম আसीत्। বইটির নাম ছিল মহানাম সাধুনাম কথাম। মানে মহান ঋষিদের কথা। তা পুস্তকম কথাম, কথাম এখানে দ্বিতীয়া কেন হবে? মহানাম, মহানাম, মহানাম হয় না, মহতাম। মহতাম সাধুনাম কথা, মকার হয় না, এটা তো লতা শব্দের মতো। তাহলে মহতাম সাধুনাম কথা। আচ্ছা স্যার, হ্যাঁ। পুস্তকম পুস্তকম উদ্ঘাটয়তি স্ম। বইটিকে খুলে হরিः অবগতবান। হরি বুঝতে পেরেছিল অয়ম বিশেষঃ পুস্তকः আसीत्। এটি একটি বিশেষ বই ছিল। পুস্তক শব্দ ক্লিবলিঙ্গে, পুস্তকম বিশেষম পুস্তকম আসিত, বিশেষম পুস্তকম আসিত। আচ্ছা, আপনার লেখাগুলো এরকম হচ্ছে কেন? বিষয় তো হলো পুস্তকম, তাহলে এতগুলো না করে পুস্তক বিষয় একদম ডাইরেক্ট লিখতে হবে। পুস্তকম কি, আমাদের সেখানে আমরা পড়াশোনা করি, তার থেকে জ্ঞান পাই, বিভিন্ন রকম পুস্তক হয়। পুস্তকে ছোটদের জন্য ছবি সহকারে পুস্তক হয়, বড়দের ছবি কম থাকে, পুস্তকে অনেক পাতা থাকে, একদম পুস্তক বিষয় লিখতে হবে। এগুলো এদিক ওদিক ঘুরিয়ে অন্য লেখা হয়ে যাচ্ছে না? স্যার সিম্পল ওরম একদম প্রথমেই। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওরম লেখার চেষ্টা করছিলাম, কিন্তু মানে আরো বড় হয়ে যাচ্ছিল আর কি। ডাইরেক্ট পুস্তক সম্পর্কে লিখতে হবে একদম সোজা, কিন্তু তো ঘুরিয়ে ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। একটুখানি পুস্তক আসছে মাঝে মধ্যে, কিন্তু একদম যেমন জল বিষয় লিখলো অন্য, জলের আর এক নাম জীবন, জল ঠান্ডা হয়, জল আমাদের প্রাণ এ করে, এই যে হলো, সেই রকম বই বিষয় লিখতে হবে। যে মম সমীপে বহুনি পুস্তকানি সন্তি, মম কৃতে সংস্কৃতম পুস্তকম অতীব রোচতে, পুস্তকে বহু চিত্রাণি ভবন্তি, বাल्यावस्थायाम् अस्माकं पुस्तके चित्रं भवति स्म, तद् दृष्ट्वा आनन्दम् अनुभवामः। पुस्तकं छिन्नं भवति चेत् मनसि खेदः भवति, पुस्तकं छिन्नं भवति चेत् वयं लेपनेन तत् समीकुर्मः। पुस्तके स्वस्य नाममपि लिखामः, येन तत् কোপি চৌরকার্যম কৃত্বা ননয়েত, এরকম করে লিখতে হতো একদম ডাইরেক্ট বই সম্পর্কে। এটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। বেশ, পড়ুন তারপরে কি লিখেছেন। यथा सः पुस्तकं पठितवान्। যত সে বইটা পড়ছিল তথৈব পুস্তকস্য প্রত্যেকः
प्रत्येकः जीवनं परिवर्तयति स्म। তত এই পুস্তকের প্রত্যেকটি পাতাই তার জীবনকে পরিবর্তন করছিল। তথৈব প্রত্যেক পুস্তকস্য প্রত্যেকः পত্রকः, এগুলো বললো, এগুলো এরকম পত্রম, প্রত্যেকম পত্রম, এরকম করলে ঠিক হবে। তস্য জীবনম পরিবর্তয়তি স্ম। তারপরে प्रत्येकः कथायाः चरित्रं सजीवनेन सह योजति स्म। মানে প্রত্যেকটি গল্পের চরিত্রই তার জীবনের সাথে যুক্ত ছিল। কথায়াः চরিত্রম স্বজীবনেন সহ যোজয়তি, যোজতি না যোজয়তি স্ম। তো প্রত্যেক কথায়াः, এটা একসাথে করলে ঠিক হবে। প্রত্যেক কথায়াः চরিত্রম স্বজীবনে অথবা জীবনেন সহ যোজয়তি স্ম। ঠিক আছে। पुस्तकस्य प्रत्येकः कथां पुस्तकस्य प्रत्येकः कथां नूतनं पुस्तकस्य प्रत्येकः कथां नूतनं किञ्चित् शिक्षति स्म। মানে বইয়ের প্রত্যেকটি গল্পই নতুন কিছু শেখাচ্ছিল। তাহলে প্রত্যেকः কথাম হবে, এগুলো তো সে একদম উল্টো পাল্টা যা কিছু লেখা হয়ে গেছে। এগুলো তো যেমনটি শেখানো হয়েছে সেই অনুসারে ধরে ধরে তো করা হয়নি। কথাম আছে, প্রত্যেকः কথাম, এই যে কথাটা স্ত্রীলিঙ্গে আছে, দ্বিতীয় একবচনে আছে, আর এখানে প্রত্যেকः হয়ে গেল। এই কথাটা লতা শব্দের মতো, এটা রাম শব্দের মতো হয়ে গেল। প্রত্যেকাম কথাম দ্বিতীয় করতে হবে, আবার স্ত্রীলিঙ্গে করতে হবে। পুস্তকস্য প্রত্যেকাম কথাম, অথবা নূতনম কিঞ্চিত শিক্ষয়তি স্ম, নতুন কিছু শেখাচ্ছে। কে শেখাচ্ছে? গল্পটা, তাহলে গল্পকর্তা। তাহলে এখানে দ্বিতীয় কেন হবে? কথা। প্রত্যেকম কথা, এরকম করতে হতো। নূতনম কিঞ্চিত শিক্ষয়তি স্ম। তারপরে পুস্তকম পঠিত্বা, বইটি পড়ে হরিঃ অবগচ্ছতি স্ম, হরি বুঝতে পেরেছিল। পুস্তকম কেবলম নাসিত কথা, বইটি শুধুমাত্র একটি গল্প নয়। অয়ম স জীবনস্য অন্ধকারম প্রদীপ্তবান, এটি তার জীবনের অন্ধকার দূর করেছিল। তাহলে বয়ম প্রদীপ, অন্ধকারকে প্রদীপ্তবান, অন্ধকারকে প্রদীপ্ত করেছিল। তার জায়গায় অন্ধকারম দূরীকৃতবান, দূর করেছিল, দূরীকৃতবান বা নাশিতবান, এরকম করতে হতো। তারপরে বয়ম অবগচ্ছামা এতায় কথায়, মানে আমরা এই গল্পটি থেকে বুঝতে পারলাম। পুস্তকানি তাহলে কেবল এই গল্পটি থেকে বুঝতে পারলাম, আমরা এই গল্পটি থেকে বুঝতে পারলাম। এটা আপনি কোথায় কিভাবে বসে কি করেছেন জানি না, আং বাং যা কিছু লিখে দিয়েছেন। এটা আপনি এখনই করুন তো। আমরা গল্পটা থেকে আমরা বুঝতে পারলাম, এইটুকু পরিবর্তন, এইটুকু সংস্কৃত করলে কি হবে? গল্পটা থেকে, এটা সংস্কৃত কি হবে? গল্পটির দ্বারা এটা করেছিলাম, যে এতায়া এই গল্পটির দ্বারা, কথায় তৃতীয়া তা- বিভক্তিতে করেছিলাম। আচ্ছা, তৃতীয়া বিভক্তি করলে কি হবে? লতা শব্দের তৃতীয়া বিভক্তি কি হয়? লতায়া। লতয়া। তাহলে কথা শব্দের হলে কথয়া। এটা তো ইয়কারের আকারটা থয়ের ঘাড়ে পড়ে গেছে। আচ্ছা। কথয়া, তাহলে এতয়া কথয়া বয়ম অবগচ্ছাম, এখানে কি বিসর্গ হয় না? হ্যাঁ স্যার, হয়। তাহলে এগুলো একটু খেয়াল করে করতে হবে। এতয়া কথায়া বয়ম অবগচ্ছামহ, কি কি অবগচ্ছামহ? পুস্তকানি কেবলম পত্রে লিখিতবান শব্দম নাস্তি, মানে বইগুলি কেবলমাত্র পত্রে পাতায় লেখা কোনো শুধুমাত্র শব্দ নয়। এতানি শব্দ শব্দ পুংলিঙ্গে, শব্দহ নাস্তি, শব্দম নয় শব্দহ নাস্তি। আর পুস্তকানি কেবলম পত্রে লিখিতম, এখানেও তো উল্টো পাল্টা হয়ে গেল। পুস্তকানি বহু বচনে, তাহলে পত্রে লিখিতম, পুস্তকম কেবলম পত্রে লিখিতম, এরকম করতে হতো। তারপরে এটা নেই পুস্তকানি, এতানি পুস্তকানি মম সৎ মিত্র সন্তি, মানে এই বই এই বইগুলি আমাদের প্রকৃত বন্ধু।
আচ্ছা, তো এইগুলো তো শেখানো হয়েছে, এগুলো উল্টোপাল্টা। মিত্র শব্দ কোন লিঙ্গে? নপুংসকলিঙ্গে। তাহলে কি হবে? সৎমিত্রম। হ্যাঁ, তাহলে এগুলো তো পুংলিঙ্গ হলে রামমোহ, স্ত্রীলিঙ্গ হলে লতা, ক্লিবলিঙ্গ হলে ফলম্ব মিত্রম। এগুলো তো আমরা অনেক অভ্যেস করেছি। যাই হোক, এই লেখাগুলো আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। আর মাত্রাগুলো, এই যে শেষের দু লাইন, শেষের লাইনের আগের লাইনটা, ওটা মাত্রা ধরে লেখার চেষ্টা করেছেন। আর বাকিগুলো সব মাঝখান থেকে, লাইনের মাঝখান থেকে হয়ে গেছে, সেই জন্য কেমন কেমন দেখাচ্ছে। মাত্রা ধরে লিখতে হবে। আর এত লেখার দরকার নেই, অল্প লিখতে হবে, ছোট ছোট বাক্য হবে, সোজা হবে। ওই একটু আগে যেমন লিখলেন না একজন, ওই রকম ছোট হবে, ছোট ছোট করে। দীপান্বিতা মহোদয় যেমন লিখলেন, ছোট ছোট করে লিখতে হবে, এরকম সোজা করে। এতটা ঘুরিয়ে পিছিয়ে এখানে বইয়ের কথা কোথায় বেশি তেমন আসলো না। কেউ একজন গেছিল হরিনামে, সে পড়লো, সে বই দেখে বুঝলো আচ্ছা এখানে তার জীবনের কিছু আছে। এক্সাক্ট বই যদি বইয়ের আত্মজীবনী হয়, সেটা তো হলো না এখানে। হুম, বেশ ঠিক আছে। এরকম করে চেষ্টা করতে হবে। ছোট ছোট বাক্য, বড় করার দরকার নেই। ছোট ছোট বাক্য, যেটা জানা আছে তার উপর বেস করে ছোট ছোট বাক্য করতে হবে। ওকে। ঠিক আছে। আচ্ছা। হুম। আর যতজন মোটামুটি উপস্থিত আছে সবার গুলো দেখা হয়ে গেছে। না স্যার, আমারটা হয়নি। আপনার কি ছিল? স্যার, আমার আগের দিন ছিল বিদ্যালয়, যেটা আপনি ক্লাসে বলেছিলেন, আমি রেকর্ডেড ক্লাসে শুনলাম, তো আমি তো উপস্থিত থাকতে পারিনি, ওটাও একটু যদি দেখে দেন। আর ছিল হ্যাঁ। বনাম। আহ, এক্ষুনি একবার রিসেন্ড করতে পারবেন? আপনারটা ডাউনলোড করেছিলাম, কোথায় গেল পাচ্ছি না। হ্যাঁ স্যার, দাঁড়ান। স্যার, সেন্ড করে দিয়েছি। হুম, পেয়েছি। পড়ুন। अस्माकं विद्यालयस्य नाम केदारपुर भवानन्द उच्च विद्यालयः। विद्यालयः আচ্ছা। হুম। अतीव प्राचीनः। अत्र বেশ। पञ्चमत् द्वादश पर्यन्तं कक्षा विसर्ग হবে, कक्षाः सन्ति। আচ্ছা, পঞ্চমত ওখানে কি ভুল আছে? আচ্ছা, বিসর্গ হবে, সরি। পঞ্চমতঃ। হ্যাঁ। হ্যাঁ, পঞ্চমতঃ ওখানেও যেটা হবে তহ মানে থেকে, তাহলে পঞ্চমতঃ করলেও হবে। আর আমি যদি রাম শব্দের মতো চালাই, রাম শব্দের মতো চালাই, তাহলে রামায়, রামাত, সরি, রামাত হবে, রামাত। পঞ্চমাত। বেশ, তারপরে তারপরে বিদ্যালয়ে বিংশতিः শিক্ষিকাः সन्ति। এখানে কিছু একটা মিসিং আছে মনে হচ্ছে, কি বলুন তো? চ। আচ্ছা আচ্ছা। বিংশতিः শিক্ষিকাः চ সন্তি। তারপরে বিদ্যালয়ে ক্রীড়াক্ষেত্রম সन्ति। ঠিক আছে বাক্যটা? অস্থি। যেহেতু একটা ক্ষেত্রম বলছি, ফলম,
তাহলে অস্তি। ক্রীড়া ক্ষেত্রাণি ফলানি যদি বহু বচনে বলতাম তাহলে সন্তি। তারপরে अत्र ग्रन्थागारः अस्ति। হ্যাঁ, छात्राः ग्रन्थागारे अध्ययनं कुर्वन्ति। অধ্যয়নম, এই বানানটা ভুল আছে, অধ্যা নয়, অধ্যয়নম, আকারটা হবে না, অধ্যয়নম কুর্বন্তি। ঠিক আছে, তারপরে शिक्षकाः হ্যাঁ यत्नसहकारेण छात्रान् হ্যাঁ হ্যাঁ, पाठयन्ति। পাঠয়ন্তি বাক্যটা ঠিক আছে, কিন্তু যত্নটা ইয়ন্ত হয়ে গেছে, ইয়ন্ত, তয় নয়ের জায়গায় নয়ে তয়ে হয়ে গেছে। আচ্ছা, আগে ত দিতে হতো তারপরে ন, এখানে আগে ন হয়ে গেছে তারপরে ত হয়ে গেছে। ঠিক আছে। তারপরে विद्यालयस्य परित হ্যাঁ, वृक्षात् वृक्षात् তারপরে এটা তো সন্তি। কি আবার বলুন? विद्यालयस्य परितः वृक्षात् হুম, सन्ति। সন্তি কোথায় লেখা আছে? ওই যে আচ্ছা, উপরে সন্তি। বিদ্যালয়স্য পরিতঃ বৃক্ষান সন্তি, এখানে কি ভুল আছে? কারা আছে? গাছেরা আছে। তাহলে আমি আছি বা রাম আছে, তাহলে কি হবে? রামঃ अस्ति। কর্তা যেহেতু, কর্তাতে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। তাহলে বৃক্ষান এখানে কোন বৃক্ষা, বিভক্তি করেছে? আচ্ছা বৃক্ষাः, আচ্ছা বৃক্ষাহ, বৃক্ষাহ সন্তি। আচ্ছা, এখানে আরেকটা ভুল, পরিতঃ। যেমন সহযোগে তৃতীয়া হয়, সেই রকম পরিতঃ এটার যোগে দ্বিতীয়া হয়। তাহলে বিদ্যালয়স্য পরিতঃ হবে না, বিদ্যালয়ম পরিতঃ। বিদ্যালয়ম পরিতঃ বৃক্ষাः সন্তি। তারপরে বিদ্যালয়ের ছাত্রাणां নিমিত্তে হুম, শঙ্কানি সন্তি। সংগণকানি, সঙ্গকানি, হ্যাঁ, কম্পিউটার, সংগণকানি সন্তি। তারপরে अत्र विविधाः दिवसाः অনুষ্ঠানাनि च पालनं कुर्वन्ति। বিবিধাः দিবসাः অনুষ্ঠানি চ পালনম কুর্বন্তি, এখানে একটুখানি মিস্টেক আছে। ঠিক আছে, এখন আপাতত চলে যাবে। কারা পালনম কুর্বন্তি সেরকম দিলে এখানে দ্বিতীয়া হবে বা এখানে কর্মবাচ্য করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে একটুখানি, আর এখানে নিমিত্তের জায়গায় নিমিত্তম, এগুলো এখনো শেখানো হয়নি অতটা, সেই জন্য ঠিক আছে, যতটার উপরে শেখানো হয়েছে সেই বেস করে ঠিক আছে। তারপরে তারপরে বাংলাটা এটা ছিল যে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের ব্যবস্থা আছে, তো ছাত্রানাম কৃতে হুম, তারপরেটা কি হবে বুঝতে পারিনি। মিড ডে মিলস্য মধ্যাহ্ন ব্যবস্থাটা কি? ভোজনস্য, এই তো ঠিকই তো করেছিলেন, মধ্যাহ্ন ভোজনস্য ব্যবস্থা अस्ति। দাঁড়ান স্যার লিখে নিই। মধ্যাহ্ন ভোজনস্য হুম, তারপরে এটাই তো স্যার। কথা কেটে কেটে আসছে, আমি বললাম ছাত্রানাম কৃতে মধ্যাহ্ন ভোজনস্য ব্যবস্থা अस्ति। হ্যাঁ, তারপর অত্র ছাত্রাः হুম, অতীব আনন্দস্য সহিত অধ্যয়নম কুর্বন্তি। আচ্ছা, অতীব বানান কি হয়? এটা তো আগেই আপনি লিখেছিলেন মনে হচ্ছে কোথাও, অতীব, এই তো পরে দিয়ে এখানেই দেব। আপনি, হ্যাঁ 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 তাহলে এখানে ঠিক লিখেছেন, এখানে আবার গুলিয়ে ফেললেন। অতীব, অত্র ছাত্রাः অতীব আনন্দের সহিতম, তাহলে ওই যে এখানেও সহিত শব্দের যোগে তৃতীয়া হয়, সহ যেমন হয়, সহিত শব্দের যোগে তৃতীয়া, আনন্দেন সহিতম অধ্যয়নম কুর্বন্তি। ঠিক আছে, হয়েছে, খুব ভালো হয়েছে, যেমনটি শেখা হয়েছিল সেই রকমই আপনি করার চেষ্টা করছেন।
হ্যাঁ, वनानि अस्माकं वनानि अस्माकं प्राकृतिक सम्पदं सन्ति। বনানি अस्माकं প্রাকৃতিক সম্পদম अस्ति। সম্পদ শব্দ সম্পদের মতো হয়, তাহলে প্রাকৃতিক সম্পদ অথবা বনানি বলছেন তাহলে প্রাকৃতিক সম্পদাহ সন্তি, বহুবচন সম্পদ সম্পত্তৌ সম্পদাহ এরকম, বা সম্পত্তি যদি বলেন আরো ভালো হবে, সম্পত্ত্যাহ সম্পত্তিহি। আর এখানে অস্তি হবে। যদি এখানে একবচন করেন তাহলে অস্তি করতে হবে, অনেক বহুবচন করলে সন্ধি করতে হবে। উদ্দেশ্যকে আশ্রয় করেও করা যায়, তবে আপনার জন্য সোজা হবে এখানে যেটা করছেন সেই অনুসারে। বনানি अस्माकं প্রাকৃতিক সম্পদ অস্তি, অথবা প্রাকৃতিক সম্পত্তিহি অস্তি, অথবা যদি বহুবচন করেন প্রাকৃতিক সম্পদঃ সন্তি বা সম্পত্ত্যঃ সন্তি। সম্পদ একটু শব্দের বলে একটু দিন কোনটা অন্যরকম করব চল। বলুন। বনানি अस्माकं प्राकृतिक संपद अस्ति, एकवचने कরি। वृक्षाः अस्माकं परं मित्रम् इति उच्यते। ঠিক আছে। मम गृहस्य समीपे एकं এই যে वनम् अस्ति। গৃহস্য, এই লেখাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। সিয়াটা এটা দেখে মনে হচ্ছে গৃহস্থ, দন্ত শয়ে থয়ে মনে হচ্ছে, তাহলে এই মাত্রাটা সম্পূর্ণ লাগিয়ে দিতে হবে গৃহস্থ, আর এই মাথাটা যে বেঁকে গেছে এটা করলে হবে না, নাহলে এটা গৃহস্থ গৃহস্থ মনে হচ্ছে। তাহলে মম গৃহস্থ সমীপে বনম একম বনম অস্তি, এই যে এখানে কি ভুল আছে? বুঝতে পারছি না। অকার আছে যে, হ্যাঁ, ও মটা বনামের মটা পাশে হবে। হ্যাঁ বনম অস্তি, তারপরে तत्र बहवः पक्षिणः गायन्ति। আচ্ছা, পক্ষিণঃ বানান হস্যিকার, দীর্ঘইকার নয়, পক্ষিণঃ। প্রথম একবচনে পক্ষী দীর্ঘইকার হয়, কিন্তু বহুবচনে হস্যইকার, দ্বিবচন বহুবচন হস্যইকার, পক্ষিণঃ। बहवः पशून् पश्यन्ति। বহবহ পশুন পশ্যন্তি মানে কি এটা? মানে অনেক পশু দেখা যায় এরকম। অনেক পশু দেখা যায়, তাহলে এটা কোন বাচ্চে? আমরা অনেক পশু দেখি আর আমাদের দ্বারা অনেক পশু দেখা যায়, তাহলে আমাদের দ্বারা ওটা আমি বলিনি, উইহ আছে, কিন্তু অনেক পশু দেখা যায়, এটা তাহলে কোন বাচ্চা হবে? কর্ম বাচ্চা হবে তাহলে। বহবহ পশবহ দৃশ্যন্তে। একদম একদম রাইট। বহবহ তত্র করলে সুবিধা হয়, সেখানে বহবহ পশবহ দৃশ্যন্তে, সেখানে অনেক পশু দেখা যায়। বহবহ তত্র বলবো না তত্র বহবহ? তত্র আগে শুরুতে দিলে ভালো, তত্র বহবহ পশবহ দৃশ্যন্তে। তত্র বহবহ বৃক্ষাः সन्ति। হুম, বনাৎ ফলানি কাষ্টানি মধুনি চ প্রাপ্তবন্তः। কে পেয়েছিল যদি বলেন তাহলে কে, সেটা করলে ভালো। আর পাওয়া যায় বললে পাওয়া যায়। ওই কর্মবাচ্যে করতে হবে। কর্মবাচ্যে করলে বনাৎ ফলানি এগুলো সব প্রথমান্ত করতে হবে, যেমন এখানে হ্যাঁ। বহবহ পশবহ কর্মবাচ্য সব দ্বিতীয়টা প্রথমা হয়ে যায়, তাহলে এখানে সব প্রথমা করতে হবে। বনাৎ ফলানি এটাও তো প্রথমার বহুবচনে আছে, দ্বিতীয়ার বহুবচন প্রথমা বহুবচন একই, তাহলে আপাতত প্রথমার বহুবচন যদি ভাবি তাহলে ঠিক আছে, বনাৎ ফলানি। কাষ্ঠানি এটাও ঠিক আছে, মধুনি এটাও ঠিক আছে, যেহেতু প্রথমার দ্বিতীয়ার একই হয়, তাহলে এখন যদি প্রথমার বহুবচন ধরি তাহলে এবার এখানে প্রাপ্ত বন্ধ না করে কি করতে হবে? কর্মবাচ্য করলে, ধরুন প্রাপ্নতি, কর্তৃবাচ্য ছিল প্রাপ্নতি, তাহলে কর্মবাচ্য কি হয়? প্রাপ্যতে। তাহলে এখানে প্রাপ্যতে হবে মানে প্রাপ্যতেটা তো একবচনে হয়ে গেল, এখানে কি করতে হবে? বহুবচনে। তাহলে বহুবচনে তাহলে
সেবতে সেবেতে সেবন্তে প্রাপ্যতে সেবন্তে প্রাপ্যতে প্রাপ্যন্তে। হ্যাঁ, প্রাপ্যন্তে প্রাপ্যন্তে। তাহলে বনাৎ ফলানি কাষ্ঠানি মধুনি চ প্রাপ্যন্তে, এটা করলে একদম বেস্ট হয়ে যাবে। ব্যাঘ্রম বনস্য নৃপঃ ইতি উচ্যতে। আচ্ছা, এখানে ইতি আমি উচ্যতে। পরন্তু করেছি। হ্যাঁ বলুন। এর তারপরের লাইনে পরন্তু তত্র ব্যাঘ্রহ ন অস্তি। আমি পরন্তু মানে আমি কিন্তু লিখতে চেয়েছি, কিন্তু মানে আমি ওয়ার্ডটা মনে পড়ছিল না, যে আমি পরন্তু কিন্তু লিখেছি। কিন্তু সংস্কৃত কিন্তুও হতে পারে, আপনি ডাইরেক্ট কিন্তু লিখলেও হবে অথবা পরন্তু লিখলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগের বাক্যতেই ভুল আছে, ব্যাঘ্রম বনস্য নৃপঃ ইতি উচ্যতে, এরকম বলা হয়। তাহলে বনস্য নৃপঃ উচ্যতে, কহা উচ্যতে, উচ্যতে বলেছি আমরা কর্মবাচ্য, তাহলে এখানে ব্যাঘ্রম হবে, ব্যাঘ্রহ। ব্যাঘ্রহ বনস্য নৃপঃ, বিশেষ্য বিশেষণ। তাহলে ব্যাঘ্রহ বনস্য নৃপঃ ইতি উচ্যতে, এরকম বলা হয় যে বাঘই হচ্ছে বনের রাজা। তারপরে পরন্তু তত্র ব্যাঘ্রহ ন অস্তি। ঠিক, একদম ঠিক। তারপরে তত্র বিবিধানি সর্পাণি সন্তি। হ্যাঁ, এখানে সর্প শব্দ পুংলিঙ্গে, তাহলে কি হবে? বিবিধাः সর্পাः। হ্যাঁ, বিবিধাः সর্পাः সন্তি, গুড। তারপরে অধুনা কালে বৃক্ষানাং ছেদনায় হুম হুম বনানাং সংখ্যা ন বর্ধন্তে। মানে কি? মানে বলতে চাইছি যে মানে বর্তমানে গাছ কেটে দেওয়ার জন্য বনের সংখ্যা কমে আসছে, মানে আচ্ছা, বাড়ছে না, বনের অধুনা সংখ্যা আর কালে, বাড়ছে না। হ্যাঁ, অধুনা কালে বৃক্ষাণাম ছেদনায় বনানাম সংখ্যা না বর্ধন্তে। তাহলে কি বাড়ছে না? আমি যদি বলি যে গাছ, কর্ম বাড়ছে, বা গাছ যদি বলি গাছ বাড়ছে, তাহলে বৃক্ষাহ বর্ধতে, তাই তো? তাহলে এখানে সেই রকম সংখ্যা, তাহলে কি হবে? এটা সংখ্যা মানে কোন বচনে বলেছেন? একবচনে। তাহলে এখানে কি হবে? বর্ধতে। হ্যাঁ, এখানে যদি সংখ্যা বহুবচন করা হতো তাহলে বর্ধন্তে ঠিক ছিল। বনানাম সংখ্যা ন বর্ধতে, একবচনে করলে বর্ধতে হবে। আচ্ছা, তারপরে তারপরে বাংলাটা এটা ছিল যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য গাছ লাগাতে হবে, কিন্তু আমি সংস্কৃত পারিনি। আচ্ছা, তাহলে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য, তাহলে সুস্থ রূপেণ, সুস্থ রূপেণ জীবনায়, সুস্থ রূপে জীবনের জন্য, জীবন বলতে বাঁচার জন্য, সুস্থ রূপেণ জীবনায়, অথবা সব একসাথে করে দিলে अस्माकं সুস্থ জীবনায়। তারপরে বাক্যটা কি ছিল? যে গাছ খুব দরকার নাকি, গাছ নাকি লাগাতে হবে, গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণম অতীব আবশ্যকম, अस्माकं সুস্থ জীবনায় বৃক্ষরোপণম অতীব আবশ্যকম अस्ति। তারপরে অতীব, স্যার অতীব আবশ্যকম, আবশ্যকম अस्ति। অস্তি, ঠিক আছে। হুম তারপরে বৃক্ষাৎ রোপয়িত্বা প্রাণান রক্ষন্তু। মানে বৃক্ষ রোপণের ফলে গাছ লাগাও প্রাণ বাঁচাও, ওইটা আর কি আমি ত্বা প্রত্যয় মানে গাছ লাগিয়ে প্রাণ বাঁচাও এরকম করতে চাইছি। আচ্ছা, এই যে লাইনটা করেছেন, এই লাইনটা সব থেকে বেস্ট লেগেছে, ভালো লেগেছে, কিন্তু এখানে প্রশ্ন আছে, দেখি উত্তর যদি দিতে পারেন তাহলে বুঝবো যে ঠিক আছে, বুঝে শুনে করেছেন, না হলে বুঝবো কোথা থেকেও টুকে বা কপি করে কিছু একটা ভাবে করেছেন। বৃক্ষান রোপয়িত্বা প্রাণান, এখানে একটা আকার হবে, আকারটা মিস হয়ে গেছে, প্রাণান রক্ষন্তু, ঠিক আছে। তাহলে এখানে মানে হচ্ছে গাছ রোপণ করে প্রাণ রক্ষা করো, তাহলে প্রাণকে রক্ষা করো, তাহলে প্রাণকে মানে প্রাণম,
দ্বিতীয়ার একবচন প্রাণম হওয়ার কথা, তো তা প্রাণান কেন করেছেন? একটা তো প্রাণ নয়, অনেকগুলো প্রাণের কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। বৃক্ষান রোপয়িত্বা প্রাণান রক্ষন্তু, এটা কি নিজে করেছেন? হ্যাঁ। হুম। আসলে প্রাণ শব্দ হচ্ছে নিত্য বহুবচনান্ত শব্দ, এটার একবচন হয় না, সেই জন্য প্রাণম এটা হবে না, প্রাণান এটাই করতে হবে। বৃক্ষান আমি ওরকম ভেবে রোপয়িত্বা। করিনি, আমি হুম। আমি এমনি সিম্পল ভাবেই মানে যে আপনি তো ত্বয়া প্রত্যয় শিখিয়েছিলেন, তো মানে এই যেহেতু মানে একটা কাজ করে দ্বিতীয় কাজ করার কথা বলা হয়েছে, তো প্রথম ক্রিয়াতে ত্বয়া প্রত্যয় লাগালাম, দেন হুম। এরকম ভাবে। হুম, সেই হিসেবে ঠিক আছে, নিয়মটা অসুবিধা নেই। আমি জানতাম না। হুম, রক্ষন্তু ঠিক আছে। আচ্ছা, রক্ষন্তু এটা এটা তো কিভাবে করলে রক্ষন্তুটা? যেহেতু এই প্রাণানটা বহু বচনে করলাম, তাই এই শব্দটা বহু বচনে রক্ষন্তু করেছি। না, প্রাণ তো কর্ম, তাহলে ওকে অনুসরণ করে কেন তখন রক্ষন্তু উচিত হবে? অর্থে না, এখানে কর্তা তো নেই, মানে কর্তাকে মানে যে হ্যাঁ আচ্ছা বাংলায় যদি আমরা বলি গাছ লাগান প্রাণ অর্থে বাঁচান, আর কি। তাহলে এখানে কর্তা কে হচ্ছে? বাংলাতে যদি বলি গাছ লাগান প্রাণ বাঁচান, তাহলে কর্তা কে হচ্ছে? কর্তা হচ্ছে আপনারা। তো লোড লকারে তো যদি ধরুন মানে আমি আজ্ঞা মানে কাউকে আমি বলছি যে বাঁচাও আর কি, সেই হুম। মানে লোড লক যদি লোক সন্তুষ্ট হবে, লোড লকার আজ্ঞা যদি দিই, তাহলে ভবতু ভবতাম ভবন্তু, সেই হিসেবে রক্ষতু রক্ষতাম রক্ষন্তু এইভাবে করেছেন। হ্যাঁ, একদম ঠিক, রক্ষন্তু ঠিক বলেছেন। লোড লকারে বহুবচন, আর এখানে যে প্রাণান এটা যে বহুবচন, তাই বলে এখানে বহুবচন করছি তা কিন্তু নয়। এটা তো প্রাণান, এটা হচ্ছে কর্ম। গাছকে লাগান এবং প্রাণকে বাঁচান, তাহলে প্রাণকে মানে কর্ম, এবার কে বাঁচাবে সেখানে কর্তৃপদ আমরা এখানে উইহ রেখেছি, দিইনি, আসলে এখানে হবে ভবন্তঃ। আমরা বাংলায় যদি বলি গাছ লাগান এবং প্রাণ বাঁচান, মানে কি আপনারা, এই কর্তাটা এখানে রয়েছে, কিন্তু আমরা বলিনি, সেই হিসাবে ওই কর্তাটা এখানে ভেবে নিয়ে বলতে হবে যে আপনারা মানে ভবন্তঃ বৃক্ষান রোপয়ন্তু প্রাণান রক্ষন্তু, তাহলে ভবন্তঃ যেহেতু বহু বচনে আছে সেই জন্য রক্ষন্তু, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। বেশ, বা ভালোই লেখা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই লেখাটা আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আজকেই আমাদের শেষ ক্লাস। আচ্ছা, তাহলে এইবার আমরা আসি পরীক্ষার বিষয়। তো মোট কথা আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। অন্যান্য ক্লাসেও আলোচনা হয়েছে, হয়তো 3টে স্যার ক্লাস নেন, সবারই 100 মার্কের পরীক্ষা হবে, 100 করে আর কি। এবার এই 100-র মধ্যে আপনারা যত পাবেন বা অন্য এতে যত পাবেন সবগুলোর একটা গড় করে 100-র মধ্যে আপনাকে দেওয়া হবে। ধরুন আপনি 3টেতেই 90 পেয়েছেন, তাহলে গড়ে আপনার 90 হয়ে গেল। 3টের গড় করে আপনাদের রেজাল্ট দেওয়া হবে, সেই অনুসারে পাস ফেল, যে পাস করতে পারবেন সে চাইলে এর পরের কোর্সটাতে ইন্টারমিডিয়েটটাতে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আর যদি পাস না করেন তাহলে তো সমস্যা আছে। আশা করি সবাই পাস করে যাবেন, কোনো সমস্যা নেই। তো যে স্যারের পরীক্ষা হবে সেই স্যার যেমনটি পড়িয়েছেন, যেমন হয়েছে সেই অনুসারে হবে। তাহলে আমার যে বিষয়, সেখানে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো 100 মার্কের পরীক্ষা আমরা কেমন ভাবে নেব, তার জন্য 3টে নিয়ম আছে, 3টে প্রসেস আছে। 3ভাবে আমরা পরীক্ষা নিতে পারি। এক হচ্ছে আমি একটা প্রশ্নপত্র করে দিলাম, আপনাদেরকে পাঠিয়ে দিলাম, আপনারা 2 ঘন্টার মধ্যে তার উত্তর করে খাতা জমা দিয়ে দিতে পারেন, তুলে ফটো তুলে পিডিএফ করে পাঠিয়ে দিলেন 2 ঘন্টার মধ্যে। অথবা 2 নম্বর হতে পারে যে পুরোটা আমরা প্রত্যেকের জন্য 15 মিনিট করে আমরা মিটিং এর মাধ্যমে, যেমন আমরা গুগল মিটে জয়েন হয়েছি ওইরকম মিটে জয়েন হব, একজন করে জয়েন হবে, তাকে আমরা ভার্চুয়ালি প্রশ্ন করব, সে কতটা কি জানে উত্তর দেবে, সেই অনুসারে হতে পারে মৌখিক টাইপের আর কি পুরোটাই।
অথবা হতে পারে হয়তো কিছুটা 40 মার্ক বা কিছু আমরা রিটেন নিলাম, বাকি 10 মার্কস এর জন্য হয়তো মৌখিক নিলাম, এমন হতে পারে। অথবা আরো একটা সোজা প্রসেস আছে, যেটা হচ্ছে আমরা তো যদি প্রশ্নপত্র এরকম দিয়ে দিই, তাহলে অনেকে ভাবার টাইম পাচ্ছে, হয়তো বই দেখেও লিখতে পারে বা অন্য কারোর সাহায্যও নিতে পারে। তো সেই জন্য সেগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের ক্লাসে এরকমও হতে পারে যে একটা গুগল ফর্ম আমি করলাম, গুগল ফর্ম করে আমি তাতে প্রশ্নগুলো সাজিয়ে দেব, প্রশ্নগুলো সাজিয়ে আপনাদেরকে একদম টাইমে গুগল ফর্মের লিঙ্কটা শেয়ার করব। তো লিঙ্কের মধ্যে আমি পার প্রশ্ন টাইমিং করে দিতে পারি, অথবা পুরোটাই টাইমিং করে দিতে পারি। হয়তো পুরোটা মিলে 1 ঘন্টা দিলাম, তাহলে 1 ঘন্টার মধ্যে আপনাকে ওই লিঙ্ক পূরণ করতে হবে। অথবা পার প্রশ্ন যদি আমি 1 মিনিট করে টাইম দিই, তাহলে লিঙ্কটা খুললেই একটা প্রশ্ন আপনার কাছে 1 মিনিট করে আসবে। তো এই 1 মিনিটের মধ্যেই আপনাকে এক সেকেন্ড, একটা কল এসছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, উম, আমরা গুগল শিটেও পরীক্ষা নিতে পারি। এতে করে কি হবে, পরীক্ষাটা ফেয়ার হবে, কেউ অন্য কারো সাহায্যও নিতে পারবে না, বইও দেখতে পারবে না। যে যার যতটা শিখেছেন সোজাই যেমনটি আমরা শিখেছি তেমনই প্রশ্ন থাকবে। তো আমরা পার প্রশ্নতে টাইমিং লাগিয়ে দিতে পারি। তো যেমন নেট পরীক্ষা হয় বা অন্যান্য ইউজিসির পরীক্ষা হয় বা অন্য যেমন হয় সেই রকম একটা প্রশ্ন আপনার কাছে 1 মিনিট করে থাকবে, তার মধ্যে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, তার 4টে অপশন থাকবে উত্তরের। যে অপশনটা ঠিক হবে বলে মনে হয় সেই অপশনটা ক্লিক করে দিতে হবে ফোনেই, সেই অপশনটা ক্লিক করে দিলেই ব্যাস। যদি ক্লিক করে দেন তাহলে অটোমেটিক নেক্সট প্রশ্ন চলে আসবে, আর ক্লিক না করলে 1 মিনিট পর অটোমেটিক সেই প্রশ্ন স্কিপ হয়ে সেকেন্ড প্রশ্নে চলে যাবে। তাহলে ওটা আপনার অ্যান্সার করা হলো না। তাতে করে কি হবে, যেহেতু একটা টাইমিং থাকবে, আপনি চাইলেও বই খুঁজে এই পাতা ও পাতা খুঁজেও করতে পারবেন না। তো অনেক সময় কি হয়, কারোর নেটের সমস্যা, এই সমস্যা, সেই জন্য এটাও না করে আরো একটু সোজা করা যেতে পারে। আমরা পুরো গুগল শিটটাতে একটা টাইমিং বেঁধে দেবো যে 1 ঘন্টা টাইমিং। তো 1 ঘন্টা টাইমের মধ্যে ধরুন 50টা প্রশ্ন রইলো, পার প্রশ্ন 2 মার্কস করে। তো প্রত্যেকটা প্রশ্ন এবং তার 4টে করে অপশন আপনার কাছে আসবে। তো একসাথে আপনি চাইলে প্রথম প্রশ্ন না করে স্ক্রোল করে করে নিচে গিয়ে অন্য প্রশ্নও করতে পারেন। 1 ঘন্টার মধ্যে আপনাকে 50টা প্রশ্ন করতে হবে, করে সাবমিট। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যেমন টাইমিং দরকার, এটা সেট করে দেবো। 1.5 ঘন্টা পরে, তার আগে হয়ে গেলে অটোমেটিক আপনার সাবমিট করে দিলেন, নাহলে 1.5 ঘন্টা হয়ে গেলে যে যতটা করেছেন সেটুকু অবস্থায় অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এটা করা যেতে পারে। তো এরকম হতে পারে। আহ, বা এমনও হতে পারে, যদি আপনাদের মনে হয় যে স্যার কখনো নেটের সমস্যা হয়, টাওয়ারের সমস্যা হয়, তাহলে আমরা কি করব, ওখানে প্রশ্ন যে লিঙ্কটাতে, শিটটাতে টাইমিং সেট না করে দিয়ে, যখন আমি গ্রুপে লিঙ্ক শেয়ার করব, তার থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমি রেসপন্স নেব। মানে আপনারা যখন উত্তর করে সাবমিট করবেন, 1.5 ঘন্টার মধ্যে সাবমিট করলে সাবমিট হবে, তারপরে আর সাবমিট হবে না। এরকম আমরা করতে পারি। তাতে করে কি হবে, কারোর যদি দেখা গেলো স্যার আমি পরীক্ষা দিতে আসতে পারলাম না, তাহলে তার কিছুক্ষণ পরেও শুরু করলেও আমি ম্যানুয়ালি তার সাবমিট কখন নেব কি নেব না সেটা ঠিক করতে পারো। তাহলে এইরকম আর কি 1.5 ঘন্টা মেন আর কি উদ্দেশ্য। তাহলে এতে করে করলে কি হবে, তখনই আপনারা যেটা উত্তরটা করলেই ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। আপনারা দেখতে পাবেন কে কত পেলেন, যেই সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন কত পেলেন। হুম, সেটা দেখতে পাবেন, এবং তার সাথে সাথে কোন প্রশ্ন ভুল হয়েছে তার সঠিক উত্তর কি হবে সেটা আপনি ওখানে দেখতে পাবেন। তো এইগুলো প্রসেসের মধ্যে কোনটা হলে ভালো হয়? তো আমার মনে হয় তো অন্যান্য পরীক্ষায় আপনারা ওই যে লিখিত পরীক্ষা ওইভাবেই দেবেন,
কাগজে হয়তো ওই প্রশ্নপত্র দেবে তারা, অন্যান্য স্যারের কি আলোচনা হয়েছে তারা তো ওইভাবেই নেবে মনে হচ্ছে, লিখিত প্রশ্ন দিয়ে দেবে তা আপনারা করে উত্তর করে পিডিএফ করে পাঠাবেন, তাই তো? রুদ্রদেব স্যার ওটাই বলেছেন। আর লাস্ট ক্লাস হচ্ছে চন্দন স্যারের, উনি তো মানে সোমবার দিন লাস্ট ক্লাস নেবেন, সেদিন বলবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আশা করি এটাই থাক আমাদের। আপনারা কি বলেন? আমি তো ভাবি যে গুগল শিটে নিলেই ভালো হবে। হ্যাঁ স্যার, ওটাই ভালো। ঠিক আছে স্যার গুগল শিটে হলে কি সবই ওই এমসিকিউ হবে? এমসিকিউ হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, ওটাই ভালো। এবার কি হয়, অনেকের হয়তো হতে পারে স্যার আমি তো এরকম ভাবে দিইনি, অভ্যেস নেই, বা কি কেমন কি হবে বুঝতে পারছি না। তার জন্য আমরা এমন কাজ করতে পারি, পরের দিন আমাদের যখন পরীক্ষা হবে, ধরুন পরের কত তারিখ পরীক্ষা, 13 তারিখ পড়ছে, 13 তারিখ আমাদের শুক্রবার, তো সেই 13 তারিখ পরীক্ষা ধরুন আমাদের হবে 7:30 থেকে। তাহলে যথারীতি আপনারা 7টার সময় জয়েন করে যাবেন। আমি একটা মক টেস্টের একটা সেট করব, যেখানে 2-3টে প্রশ্ন থাকবে, তার লিঙ্কটা আপনাকে দিয়ে দিলাম। তাহলে তখন আপনারা ঢুকে ঠিকঠাক করলেন, কারো যদি সমস্যা হয় তখন হয়ে যাবে, কিভাবে করতে হবে কি বৃত্তান্ত সব জেনে গেলেন। তারপরে এবার মেন 7:30 বাজলে 50টা প্রশ্নের যে সেট, ওইখানে ওই রকমই তিনটে, আগে যেটা দেবো সেখানে 2-3টে থাকবে, আর লাস্টে যেটা দেবো সেটাতে 50টা থাকবে। আগে জাস্ট প্র্যাকটিসের জন্য, কিভাবে ঢুকতে হয়, কিভাবে নাম লিখে তারপরে প্রসেস করে এগোতে হয়, এরকম কিভাবে ঠিক করতে হয়, যাতে আপনাদের বোঝার জন্য এরকম আমরা করতে পারি। তারপরে 7:30 থেকে 9টা পর্যন্ত মেন এটা আমরা করতে পারি। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ফাইনাল আমাদের রইলো, আমরা নেক্সট শুক্রবারে পরীক্ষা নিতে চলেছি, 7টার সময় জয়েন হব। সেখানে আমরা প্রথমে যার যা সংশয় রয়েছে, কিভাবে জয়েন হতে হয়, কার কি সমস্যা, সবার ফোনে একটা জিমেল থাকা চাই, জিমেল এবং পাসওয়ার্ড জানা। যদি ফোনে মেল সিঙ্ক্রোনাইজ করা থাকে, মেল দেওয়াই থাকে, তাহলে তো পাসওয়ার্ড লাগবে না। আবার যদি ধরুন কোনো মেল আইডি বা পাসওয়ার্ড দেওয়া নেই, তখন একটা মেল আইডি বা পাসওয়ার্ড মনে রাখতে হবে, সেটা দিয়ে আপনাকে এন্টার করতে হবে। তো সেই দিন 7টার সময় তো আপনারা জয়েন হচ্ছেন, সেই দিন আমরা আগে থেকে একবার চেক করে নেব সবাই জয়েন হতে পারছেন কিনা, করতে পারছেন কিনা। তাহলে 7টা থেকে আমরা প্র্যাকটিস করব, 7:30 থেকে পরীক্ষা হবে। আপাতত ধরুন পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরীক্ষা হবে। 1.5 ঘন্টা পরীক্ষায় আমাদের 50টা প্রশ্ন থাকবে। পার প্রশ্ন হচ্ছে 2 মার্কস করে, তার উত্তর এবার পরীক্ষার 100-র মধ্যে আপনারা কত পেলেন সেটা আপনারা নিজেরা যে যেমন পরীক্ষা দেবেন সেই রকম। মাল্টিপল চয়েস, পার প্রশ্ন 4টে করে অপশন থাকবে, তার মধ্যে সঠিক অপশনটা আপনাদের চয়েস করতে হবে। এই গেল পরীক্ষার প্রসেস। এবার আমরা আসি যে পরীক্ষায় কি প্রশ্ন থাকবে, কেমন প্রশ্ন থাকবে। তো পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে এখন হচ্ছে আমরা সেইটা ঠিক করব। তাহলে পরীক্ষার ডেট আমাদের হচ্ছে 16 তারিখ। 16/9/24, এটা হচ্ছে আমাদের পরীক্ষার ডেট। এবার কি কি বিষয় থাকবে আপনারা এক এক করে বলুন, আমি লিখি। স্যার 13 নয় তো? ও হ্যাঁ, সরি, 16/9/13, ঠিক। ব্যাস, এবার আপনারা বলুন কি কি বিষয় থাকবে, কি কি আমাদের এখানে হয়েছে। প্রথমে স্যার শব্দের পরিচয়, ধাতুর পরিচয়। হ্যাঁ, তাহলে এক এক করে আমরা আগে লিখি, তারপরে আবার নেক্সট বলবেন। প্রথমে আমাদের হয়েছে শব্দ পরিচয়। শব্দ পরিচয়, হুম, শব্দ পরিচয়, সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, শব্দ পরিচয়, তাহলে এর মধ্যে কি কি থাকবে পরীক্ষায়?
শব্দ পরিচয় বলতে আমি হয়তো দিলাম যে কোন শব্দের কি পরিচয় লিখতে হবে। যেমন আমরা স্যাম্পল দেখেছিলাম, রাম শব্দের ক্ষেত্রে দেখেছিলাম কি অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ, তাই তো? এরকম আমরা দেখেছিলাম অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ। হরি শব্দের ক্ষেত্রে ইকারান্তঃ পুংলিঙ্গঃ হরি শব্দঃ। লতা শব্দের ক্ষেত্রে আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ লতা শব্দঃ। এছাড়া আমরা দেখেছিলাম কি শব্দের পরিচয়ের ক্ষেত্রে যে একটা শব্দ থেকে কটা রূপ হয়, শব্দ থেকে কটা রূপ হয় 21টা বলুন, রূপ। মনে নেই? 21টা রূপ হয়। তো একইভাবে আমরা আরো কি দেখেছিলাম যে শব্দ থেকে 21টা রূপ হয়। তারপরে যে মূল শব্দ তার আরেক নাম কি ছিল? প্রাতিপদিক। প্রাতিপদিক। ব্যাস, এইগুলোই থাকবে। তারপরে যে 21টা রূপ হয় তাছাড়াও আরো 3টে হয় সম্বোধনের। সেই সম্বোধনের যে 3টে এক্সট্রা আরো রূপ, তাকে আমরা 21টার মধ্যে গণনা করি না কেন? কারণ এটা প্রথমার মতো। হ্যাঁ, প্রথমার মতো। এইগুলোই। তারপরে এছাড়াও আর আমরা কি করেছিলাম শব্দ পরিচয়তে, যে আহ একটা দুটো শব্দ কোন কোন জিনিসগুলো মিলে গেলে তাদের আর রূপ মুখস্থ করতে হবে না, তাদের রূপ একই রকম হবে। কি কি মিললে? দুটো শব্দের কি কি মিললে তাদের রূপ মানে সেম হবে? কোন কারান্ত আর কোন লিঙ্গ। হ্যাঁ, এই যে প্রথম দুটো বিশেষণ, এই দুটো মিলে গেলে কোন কারান্ত আর কোন লিঙ্গ। ব্যাস, এইগুলোই শব্দ পরিচয়ের মধ্যে, এইটুকু ছাড়া আর কিছু নেই। তাহলে কি কি বললাম? শব্দের পরিচয়, এইরকম পরিচয় লিখতে হবে। তারপরে শব্দের থেকে কটা রূপ হয়, মূল শব্দের আর এক নাম প্রাতিপদিক, শব্দের কটা লিঙ্গ হয়, 3টে লিঙ্গ হয়, শব্দের কটা বিভক্তি হয়, 7টা বিভক্তি হয়, 3টে বচন হয়, মোট 21টা রূপ। 21টা ছাড়াও আরো 3টে রূপ আছে, কিন্তু সেগুলোর বাক্যে ব্যবহার হয় না। সেগুলোর আমরা 21টার মধ্যে আরো 3টে যোগ করে 24টা বলি না, কারণ ওই 3টে প্রথমা বিভক্তির মতোই হয়, সেই জন্য। আর আমরা কি বলেছি, এইগুলোই মোটামুটি শব্দ পরিচয়, এইটুকুই, আর বিশেষ কিছু নেই। 2 নম্বরে আমরা পড়েছিলাম ধাতু পরিচয়। আচ্ছা, হ্যাঁ, শব্দ বলছি পরিচয় যে বিষয়ে শব্দ কারোর কিছু পরিচয় জিজ্ঞাসা থাকলে বলুন এবার। হ্যাঁ, বলুন। বলছি যে শব্দ পরিচয় 21টা রূপ, সেটা কি তুলে ধরে বলা হবে যে এটা মানে কোন বিভক্তিতে বা এরকম, মানে প্রথম মানে দ্বিতীয় এরকম কিছু? না, ওগুলো এখন আসবে না, ওগুলো পরে আসছি। ওরকম ওরকম ধরনেরও প্রশ্ন থাকবে, কিন্তু ওগুলো অন্যরকম ভাবে, অন্য অন্য পয়েন্টের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। এরপরে ধাতু পরিচয়। ধাতু পরিচয়ের মধ্যে আমরা কি শিখেছি, যে মোট একটা ধাতু থেকে শব্দের যেমন আমরা করেছি সেই রকম, শব্দের যেমন মূল শব্দকে প্রাতিপদিক বলে, ধাতুর এরকম মূলটাকে বলে মূল ধাতু। শব্দ থেকে যেমন 21টা রূপ হয়, তেমন ধাতু থেকে মোট কটা রূপ হয়? মোট মনে আছে কারোর? 90টি। হ্যাঁ, সেরকম শব্দ থেকে মোট 90টি রূপ হয়। আবার এক একটা 90টি রূপের মধ্যে আবার নটা নটা করে ভাগ, নটা নটা করে এক একটা সেট, সেই নটা নটা এক একটা সেটকে আমরা বলি এক একটা লকার। তো এইরকম তাহলে আমরা জানি 10টা লকার আছে, ধাতুর মোট 10টা লকার আছে, প্রত্যেকটা লকারে 9টা করে রূপ, মোট 9 × 10 = 90টা রূপ। এই 90টা রূপ, তার জন্য আমরা যেমন শব্দের ক্ষেত্রে 21টা রূপ, ধাতুর মোট রূপ 90টা। এরপরে আমরা বলেছিলাম যে শব্দের যেমন প্রাতিপদিক বা মূল শব্দের ব্যবহার হয় না, ওই 21টা রূপ থেকেই ব্যবহার করতে হয়, ধাতুর ক্ষেত্রেও তাই। মূল ধাতুর ব্যবহার হয় না, ধাতুর যে 90টা রূপ তার থেকেই ব্যবহার করতে হয়। এই 90টা রূপের মধ্যে বর্তমান কালের জন্য কোন রূপ ব্যবহার হয়? লট লকার। তো এই লট লকারের রূপগুলো ধরেই আমরা প্র্যাকটিস করেছিলাম। তো লট লকারে কটা রূপ আছে? 9টা রূপ। কিভাবে কিভাবে আছে না, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, আর ওদিকে একবচন, দ্বিবচন, বহুবচন, এই করে মোট এক একটা লকারে 9টা রূপ। এই তাহলে এই, এছাড়া আর কিছু আমরা শিখিনি ধাতু পরিচয়ের। ধাতু পরিচয়ের কি বিষয়ে আর কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, জিজ্ঞাসা থাকলে করতে পারেন। তাহলে তাহলে শব্দ পরিচয় হলো, ধাতু পরিচয় হলো। নেক্সট আর কি আমরা শিখেছিলাম? বিশেষ্য বিশেষণ। বিশেষ্য বিশেষণ। আচ্ছা, তার আগে যেহেতু শব্দ পরিচয় ধাতু পরিচয় ছেড়ে যাচ্ছি, তাহলে তার আগে কিছু লিখে দিই।
এইবার হচ্ছে শব্দ রূপাণী, শব্দরূপ। এইবার এই শব্দরূপের মধ্যে এগুলো পরীক্ষায় থাকবে, যে যে শব্দরূপ দেবো এখানে সেই সেই শব্দরূপ থেকে থাকবে। ধরুন রাম শব্দরূপ, তাহলে থাকবে রামাহা, এটা কোথাকার রূপ, রামইহি এটা কোথাকার রূপ, অথবা থাকলো রাম শব্দের প্রথমার দ্বিবচনে কি রূপ হবে, তখন লিখতে হবে রামু, অথবা রাম শব্দের সপ্তমীর একবচনে কি রূপ থাকবে, তখন বলতে হবে রামে, এরকম। তাহলে শব্দরূপ কি কি দেওয়া যেতে পারে বলুন আপনারা, কি কি হয়েছে? রাম, রাম, লতা, ফল, লতা, ফল। আর কিছু হয়নি? নদী, নদী। নদী কি হয়েছে মুখস্থ করা? অন্যদের সাঁতার। যদি কঠিন লাগে তাহলে এই তিনটেই থাক। ঠিক আছে স্যার। বেশ, তাহলে শব্দরূপ এই তিনটেই সবাই ভালো করে মুখস্থ করে আসবেন। এই তিনটে থেকেই প্রশ্ন থাকবে। ঘুরিয়ে থাকতে পারে, ঘুরিয়ে বলতে দুই প্রকারের। এক হচ্ছে রূপ তুলে দেওয়া থাকবে, জিজ্ঞেস করা হবে এটা কোথাকার রূপ, অথবা কোথাকার মানে জায়গাটা বলে দেওয়া থাকবে যে লতা শব্দের দ্বিতীয়ার বহুবচন কি, তখন রূপগুলো থাকবে, চয়েস করে লিখতে হবে। একইভাবে ধাতু রূপাণী, ধাতু রূপাণীর মধ্যে আমরা আহ কি কি ধাতু দেখতে পারি? পরস্মৈপদীর আমরা বর্তমানকাল, শুধু তার ধাতু রূপাণীর মধ্যেও থাকবে, শুধু বর্তমানকালের রূপগুলোই থাকবে, লট, যেগুলো আমরা বারবার প্র্যাকটিস করেছি। তার মধ্যে পরস্মৈ পদের কি কি প্র্যাকটিস করেছি? পট প্র্যাকটিস করেছি, লিক প্র্যাকটিস করেছি বাচ্য পরিবর্তনের সময়, আর গম, পট লিক গম, এগুলো তো জানাই আছে। পঠতি পঠতা পঠন্তি, লিখতি লিখতা লিখন্তি, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, তিনটেই একই রকম রূপ, তিনটেই পরস্মৈপদী। এই পরস্মৈপদী স্যাম্পেলের এই তিনটেই থাক, ঠিক আছে? তিনটে হবে তো, সমস্যা নেই তো? একই রকম তিনটে। আচ্ছা, তাহলে এটা হলো পরস্মৈপদী। আর আত্মনেপদীর জন্য আমরা সেব শিখেছি, সেব, সেবতে সেবেতে সেবন্তে সেবসে সেবেতে সেবদ্ধ সেবে সেবাবহে সেবামহে, সেব শিখেছি। আত্মনেপদীতে একটা মুখস্থ রাখতেই হবে। একইভাবে সেবের মতোই আর একটা হচ্ছে লব, আরো আছে এদ। আচ্ছা, এদ আমরা শিখিনি, একই রকম হবে কিন্তু দরকার নেই এদ, এ দুটোই থাক। তাহলে পরস্মৈ পদের তিনটে, তিনটে নামে তিনটে কিন্তু সব একই, পঠতি পঠতা পঠন্তি, লিখতি লিখতা লিখন্তি, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, সবগুলো একই রকম, একটা মুখস্থ করলেই হয়ে যাবে। আর আত্মনেপদের দুটো, সেবতে সেব ধাতু আর লব ধাতু, সেবতে সেবেতে সেবন্তে, লভতে লভেতে লভন্তে, একই রকম, একটা মুখস্থ করে নিলেই আরেকটা হয়ে যাবে। এখান থেকেও প্রশ্ন ওই আগের মতো দুই ভাবেই থাকবে। এক হচ্ছে যে রূপ দেওয়া থাকবে কোথাকার সেটা নির্ণয় করতে হবে, অথবা জায়গা দেওয়া থাকবে সেখানে কি রূপ হয় সেটা নির্ণয় করতে হবে। প্রথম ধরো দেওয়া থাকলো পট ধাতুর উত্তম পুরুষের একবচন, তখন বলতে হবে পঠামি, এরকম। ওকে, ধাতুরূপ বিষয়ে আর কারোর জিজ্ঞাসা আছে? স্যার একটু কেটে গেছিল, আমি শুনতে পাচ্ছিলাম না। ওই পরস্মৈপদী তো তিনটে, আর হ্যাঁ আত্মনেপদী এই দুটো থেকেই থাকবে, তাই তো? হ্যাঁ, এই দুটো থেকেই থাকবে, একটা মুখস্থ করলেই হয়ে যাবে, আর একটা একই রকম। তো দুটো থেকেই থাকবে, একটা ভালো করে মুখস্থ করবেন, করলে আর একটা সেই রকম চালালেই হয়ে যাবে। যেমন বললাম সেবতে সেবেতে সেবন্তে, লভতে লভেতে লভন্তে, ঠিক ঠিক আছে? হুম, আচ্ছা। এরপরে 5 নম্বর, 5 নম্বরে এরপরে কি হবে? বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। আচ্ছা, তার আগে বাচ্য পরিবর্তনে যাওয়ার আগে আর আমরা কিছু শিখেছিলাম। ওই যে বিশেষ বিশেষণ বললাম। বিশেষ্য বিশেষণের আগে আরো কিছু শিখেছিলাম মনে হচ্ছে। বিশেষ্য বিশেষণের আগে কর্তা আর ক্রিয়ার ম্যাচিং শিখেছিলাম না? হুম হুম। সহ পঠতি, তৌ পঠতঃ, তে পঠন্তি, ত্বম পঠসি, আবাম পঠা, এগুলো পড়ে শিখিনি আমরা? হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কর্তা ক্রিয়ার ম্যাচিং শিখেছিলাম তো, সহ পঠতি, তৌ পঠতা, তে পঠতি, এরকম করে করে 9টা প্র্যাকটিস করেছিলাম, ধরেছিলাম। হুম, त्वं पठसि, युवां पठतः, यूयं पठथ, अहं पठामि, आवां पठावः, वयं पठामः। তাহলে কর্তা এবং ক্রিয়ার ম্যাচিং, কর্তা ক্রিয়াপদস্য মেলনম, ঠিক আছে? এটা একটা বিষয় থাকছে, কর্তার সাথে ক্রিয়াপদের মেলন।
কোন কর্তার সাথে কোন ক্রিয়াপদ থাকবে। আমি ধরুন দিলাম বালকাহা, আর ক্রিয়াপদ দিলাম হসতি, হসামি, হসন্তি, তখন বলতে হবে হসন্তি। অথবা দিলাম অহম, তাহলে পঠতি, পঠামি, পঠসি, পঠাবহ কিছু একটা দিয়ে দিলাম, তখন বলতে হবে পঠামি। তাহলে কোন কর্তার সাথে কি মিলবে, তার জন্য কর্তা এবং ক্রিয়াপদের মেলন, যেটা আমরা আগে শিখেছিলাম। ওই যে ওই 9টা রূপ মনে রাখলেই হবে। সাহা পঠতি, তৌ পঠতাহ, তে পঠন্তি। আমি আমরা থাকলে উত্তম পুরুষ, তুমি তোমরা থাকলে মধ্যম পুরুষ, বাকি যা কিছু থাকুক প্রথম পুরুষের রূপগুলো হবে। তাহলে প্রথম পুরুষের কেমন হবে? সাহা পঠতি, তৌ পঠতাহ, তে পঠন্তি। তারপরে মনে পড়ছে তো এগুলো কোনটা শিখেছিলাম? নাহলে হ্যাঁ স্লাইড স্যার। আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা কোনটা শিখেছিলাম, এখানে আমরা এই যে হ্যাঁ এটা শিখেছিলাম। এই যে তৎ শব্দ থাকলে প্রথম পুরুষ হয়, ইউষ্মৎ থাকলে মধ্যম পুরুষ, অস্মৎ থাকলে উত্তম পুরুষ। এগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, সাহাতৌতে ত্বম ইউবাম ইউয়াম অহম আবাম বয়ম, কোন কর্তার সাথে কোন ক্রিয়াপদ হবে। হ্যাঁ, দিয়ে আমরা প্র্যাকটিসও করেছিলাম। সাহা পঠতি, তৌ পঠতা, তে পঠন্তি, দিয়ে তারপরে অনেক এরকম অভ্যাসও করেছিলাম। ঠিক আছে, মনে পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার মনে পড়েছে। হুম, বেশ, এই হলো ব্যাপার। তাহলে কর্তা ক্রিয়াপদের মেলন এটা হয়ে গেল। এরপরে আমরা আহ এরপরে কি শিখেছিলাম কর্তা ক্রিয়াপদের মেলনের পরে? হ্যাঁ, সেই সেটা মনে পড়ছে, দুটো দুটো কর্তার সাথে একটা কমন ক্রিয়া। আমি এবং তুমি যাচ্ছি, হ্যাঁ, সে এবং আমি যাচ্ছি, এরকম শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। আর কোন হুম, কর্তা বেশি পাওয়ারফুল ওগুলোও বলেছিলেন। হ্যাঁ, ওই তো ওইটাই, এটা যে যখন যুগ্ম কর্তার সাথে ক্রিয়াপদের মেলন। সিম্পল তো হলো অহম পঠামি, কিন্তু যখন বলছি ত্বম অহম চ, তাহলে ত্বমকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে না আমাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে? তো সেই হিসেবে আমরা কি বলেছিলাম, সব থেকে শক্তিশালী কোন পুরুষ? সব অসমত। থেকে শক্তিশালী, হ্যাঁ, আমি। আমি বলছি সত্যি, আমি উত্তম, মানে উত্তম পুরুষ। হ্যাঁ হ্যাঁ, সব থেকে শক্তিশালী উত্তম পুরুষ, তারপরে শক্তিশালী মধ্যম পুরুষ, আর সব থেকে কম শক্তিশালী হচ্ছে প্রথম পুরুষ। মানে যদি উত্তম পুরুষের কোনো শব্দ থাকে তাকে অনুসরণ করেই করতে হবে। এবং যেমন ত্বম অহম চ দুটো আছে, তাহলে এখন পর ধাতু যোগ করলে কি হবে? অহমকে অনুসরণ করে উত্তম পুরুষেরই করতে হবে, এবং কর্তাটাকে যোগ করে, কর্তা যেহেতু দুটো আছে তাহলে উত্তম পুরুষের দ্বিবচন, ত্বম অহম চ পঠাবহ। ঠিক আছে, মনে পড়ছে? তাহলে এটার নামটা দিয়ে দিই বিশিষ্ট কর্তুহু ক্রিয়াপদস্য মেলনম। যদি কারোর মনে হয় স্যার ওই জিনিসটা মনে পড়ছে না, তাহলে একবার বলবেন, তাহলে আমি একটু মনে করিয়ে দেবো, অসুবিধা নেই। বিশিষ্ট কর্তুহু ক্রিয়াপদেন মেলনম, এখানে কি থাকবে? এখানে হচ্ছে জাস্ট দুটো দুটো কর্তার সাথে একটা ক্রিয়াপদ। আগে এইটার মেলনের ক্ষেত্রে থাকবে একটা কর্তা একটা ক্রিয়াপদ, আর এটা এখানে থাকবে দুটো কর্তা থাকবে, তার একটা কমন ক্রিয়াপদ। কি হবে? যেমন বললাম ত্বম অহম চ, পঠতি, পঠামি, পঠাবহ, এরকম। তাহলে দুটো ক্রিয়া কর্তার সাথে একটা ক্রিয়াপদ মেলালে কি হবে? আচ্ছা, এরপরে আমাদের কি করি? এরপরে যেটা আপনি বলছিলেন, এরপরে কি বলছিলেন? হ্যাঁ, বিশেষ্য বিশেষণ। তাহলে এটা আমরা রাখি সামান্য বিশেষ্য বিশেষণ ভাবः। সামান্য বিশেষ্য বিশেষণ ভাবः, এখানে আমরা কি শিখেছিলাম? সামান্য বিশেষ্য বিশেষণ বলতে সিম্পল ভাবে
পুংলিঙ্গের বিশেষ্য কি হবে, স্ত্রীলিঙ্গের বিশেষণ কি হবে। যেমন যদি বলি রাম, তার সাথে সুন্দর বিশেষণ লাগাই, তাহলে কি হবে? রামঃ সুন্দরः, রামः সুন্দরः। সুন্দরः, আর যদি বালিকা বলি, সুন্দরী। হ্যাঁ, তো এটা আমরা কোথায় শিখেছিলাম? হ্যাঁ, এই যে শেষের দিকে শিখেছিলাম বিশেষ্য বিশেষণ। সুন্দরः বালকः দীর্ঘः নরः। পুংলিঙ্গে সামান্যভাবে পুংলিঙ্গের বিশেষণ করলে সেটা রাম শব্দের মতো চলবে। স্ত্রীলিঙ্গ বিশেষণ করলে আকারান্ত শব্দ হলে সেটা চলবে লতা শব্দের মতো। আর দীর্ঘইকারান্ত শব্দ হলে সেটা চলবে নদী শব্দের মতো। আর স্ত্রীলিঙ্গ আর ক্লিবলিঙ্গের সবকিছুই চলবে ফল শব্দের মতো। বালকা হলে সুন্দরহা, বালিকা হলে সুন্দরী, লতা হলে আবার দীর্ঘা। কোথাও কোথাও হ্রস্বইকার হয়, ওই দীর্ঘইকার হয়, কোথাও কোথাও আকার হয়। তাহলে আমরা বলেছিলাম বেশিরভাগ জায়গায় সব আকার দিয়েই থাকে। ওই সুন্দরী কয়েকটা এক্সেপশনাল জায়গা যেখানে দীর্ঘইকার দিয়ে স্ত্রীলিঙ্গ করা হয়, নাহলে স্ত্রীলিঙ্গ করতে গেলে শুধু আকার দিয়ে করলেই হয়, আকার দিয়ে লতা শব্দের মতো চালালেই হয়। আর মিত্রম, এটা হলে ক্লিবলিঙ্গের মতো সুন্দরম, গৃহম হলে সেই ক্লিবলিঙ্গের ফল শব্দের মতো। ব্যাস, তাহলে এটা আমাদের থাকবে সামান্য বিশেষ্য বিশেষণের মধ্যে। আচ্ছা, তাহলে এটা হলো একটা পয়েন্ট। এরপরে আর আমরা কি শিখেছি? সামান্য বিশেষ্য বিশেষণ। এরপরে তাহলে বিশিষ্ট, বিশিষ্ট বিশেষ্য বিশেষণ। বিশিষ্ট বিশেষ্য বিশেষণের মধ্যে কি পড়েছি? একটা যদি সামান্য হয়, আরেকটা হবে বিশিষ্ট। বিশিষ্ট বিশেষ্য বিশেষণ ভাবঃ। বিশিষ্ট বিশেষ্য বিশেষণ ভাব মানে দুটো কর্তার কমন বিশেষণ। আগে আমরা কি করেছিলাম? এখানে বিশিষ্ট কর্তুঃ ক্রিয়াপদেন মেলনম, এখানে আমরা করেছিলাম দুটো কর্তার একটা কমন ক্রিয়াপদ, এটা করেছি। আর এখানে হচ্ছে দুটো কর্তার ওই একই রকম যুগ্ম কর্তার একটা কমন বিশেষণ। যেমন আমরা বলতে পারি বালকঃ বালিকা চ। এখানে আমরা একটু, অনেকে হয়তো অ্যাবসেন্ট আছে, তাকে রেকর্ড শুনতেই হবে, নাহলে বুঝতে পারবে না। এখানে আমরা একটা স্যাম্পল লিখে দিই, রামঃ সুন্দরঃ। এটা হচ্ছে সামান্যের মধ্যে পড়ছে। আর বিশিষ্টর মধ্যে আমরা কি বলতে পারি? দুটো কর্তা থাকবে, বালকঃ বালিকা চ। তখন কি হবে? কি শিখিয়েছিলাম মনে আছে? যদি আমরা সুন্দর বিশেষণ লাগাতে চাই তাহলে কি হবে? সুন্দরः, সুন্দরৌ। সুন্দরৌ হবে, সুন্দরৌ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। কেন? কারণ আমি কি বলেছিলাম, তিনটে লিঙ্গের মধ্যে সব থেকে শক্তিশালী কে? ক্লীবলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তারপরে শক্তিশালী পুংলিঙ্গ। পুংলিঙ্গ, তারপরে স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে আমাদের ক্লীবলিঙ্গ নেই, শুধু পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে। তাহলে দুটো লিঙ্গের মধ্যে শক্তিশালী হচ্ছে পুংলিঙ্গ। তো পুংলিঙ্গকে অনুসরণ করেই হবে, কিন্তু কর্তা যেহেতু এখানে দুটো আছে, তাহলে পুংলিঙ্গের দ্বিবচন করতে হবে। তাহলে এখানে সুন্দরৌ, পুংলিঙ্গ একবচন হলো সুন্দরঃ, দ্বিবচন হচ্ছে সুন্দরৌ। তো এইরকম আমরা প্র্যাকটিস করেছিলাম বিশিষ্ট বিশেষ্য বিশেষণ ভাব, এটা সামান্য বিশেষণ বিশেষণ ভাব। তাহলে এখানেও সেরকম যদি একটা স্যাম্পল লিখি, তাহলে হচ্ছে অহং পঠামি, এর একটা স্যাম্পল হলো। আর বিশিষ্ট এখানে হলে দুটো, তখন তখন কেমন করতে হবে? ত্বম অহম চ, ত্বম অহম চ। তাহলে কি হবে এখানে? ক্রিয়াপদটা কি হবে? যদি পঠি করতে চাই, ক্রিয়াপদ কি হবে? কোন পুরুষ শক্তিশালী? এর মুখখানে মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের মধ্যে? উত্তম পুরুষ। পঠা বহ হবে, মানে উত্তম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষ শক্তিশালী, প্লাস এখানে দুটো কর্তা আছে, তাহলে এখানে উত্তম পুরুষের দ্বিবচন, পঠা বহ। এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে, তাহলে এতগুলো আমরা এগুলো করেছি। এরপরে আর কি করেছি? এরপরে মনে হয় বাচ্চা পরিবর্তনে এসেছিল। আচ্ছা, বাচ্য পরিবর্তনম। বাচ্য পরিবর্তনম, বাচ্য পরিবর্তন আমরা কি শিখেছি?
কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, তাই তো? কর্তৃবাচ্য শিখেছি, কর্মবাচ্য শিখেছি, ভাববাচ্য শিখেছি। কর্তৃবাচ্যে কি হয়? রামঃ বেদম পঠতি, রামেণ বেদঃ পঠ্যতে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। কিন্তু যখন কর্ম থাকে না তখন ভাববাচ্যে করতে হয়। যেমন শিশুহু হাসতি, তখন যেহেতু কর্ম নেই তাহলে শিশুনা হাস্যাতে। সবসময় ভাববাচ্যে পরিবর্তন করলে ক্রিয়াপদটা সবসময় একবচনেই হয়। যেমন হাস্যাতে, ওটা কখনো হাস্যেতে হাস্যন্তে এরকম হবে না, একটাই হবে, একবচনেই হবে ভাববাচ্যে। যেহেতু কর্ম নেই তাহলে অনুসরণ করার মতো কিছু নেই। আচ্ছা, তাহলে 3 প্রকার বাচ্য। বাচ্য পরিবর্তনের মধ্যে 3 প্রকার বাচ্য আসছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এরপরে বাচ্য পরিবর্তনে আর বিশেষ কিছু শিখেছিলাম? বাচ্য পরিবর্তনের আর একটা কঠিন অংশ শিখেছিলাম, সেই যেখানে যেমন রামঃ বেদম পঠতি, এখানে কর্মগুলো তো আমরা বেদম দিয়ে দিয়েছি, যার ফলে ওদিকে রামেণ বেদঃ পঠ্যতে এরকম হয়ে যাচ্ছে। কিন্তু যখন কর্মগুলো আমরা মধ্যম পুরুষ বা উত্তম পুরুষের দিয়েছি সেগুলো একটু কঠিন ছিল, মনে আছে? যদি আমরা এরকম বাক্য বলি যে রামঃ মাম পশ্যতি, রাম আমাকে দেখছে, সেক্ষেত্রে কিন্তু একটু বাচ্য পরিবর্তনটা আপনাকে ভেবে করতে হবে। যেহেতু মাঝখানে মাম দিয়েছি, ওটাকে চেঞ্জ করলে অহম হয়ে যায় এবং কর্মবাচ্যে ওই অহমকে অনুসরণ করে চলবে। মনে আছে? একবার একটা করছি তাহলে মনে পড়বে হয়তো। এখানে যদি আমি করি রামঃ মাম পশ্যতি, রাম আমাকে দেখছে, তাহলে রামঃটা হয়ে যাবে রামেণ মাম, এটা হচ্ছে অস্মৎ শব্দের দ্বিতীয় একবচন, তাহলে রামেণ মামের জায়গায় হয়ে যাবে অহম। এরপরে পশ্যতিটা সিম্পল ভাবে করলে কি হয়, আগে চেঞ্জ করে নিই, দৃশ্যতে হয়। এবার যেহেতু এটা কর্মবাচ্য তাহলে এই কর্ম যেটা রয়েছে অহম, একে অনুসরণ করেই এটা চলবে, দৃশ্যতে এটা চলবে। রামেণ রামঃ বেদম পঠতি, ওখানে রামেণ বেদঃ পঠ্যতে, বেদঃ ছিল, বেদঃ যেহেতু প্রথম পুরুষ তাহলে তার জন্য পঠ্যতে হচ্ছিল, কিন্তু এখানে অহম হয়ে গেছে, কিন্তু তাহলে অহম অনুসরণ করে দৃশ্যতেটাকে চালালে এটা কি হয়ে যাবে? দৃশ্যতের জায়গায় কি হবে? কি হবে দীপান্বিতা মহোদয়া, চিত্রিতা মহোদয়া, কি হবে? অহম থাকলে এটা তো অহম মানে কোন পুরুষের কোন বচন? উত্তম পুরুষের একবচন। তাহলে সেই অনুসারে যদি ক্রিয়াপদটাকে আমি চালাই কি হবে? স্যার দৃষ্টে হয়ে যাবে। হ্যাঁ, দৃশ্যে। যেমন সেব ধাতু সেবতে সেবিতে সেবন্তে সেবসে সেবিতে উত্তম পুরুষের একবচনে হয় সেবে, সেরকম এখানে হয়ে যাবে দৃশ্যে। আবার একটা ফোন, এক মিনিট। যেটা বলছিলাম আর কি, বাচ্য পরিবর্তন এখানে অহম যেহেতু হচ্ছে তাহলে অহম উত্তম পুরুষ, তাকে অনুসরণ করে কিন্তু দৃশ্যতে হবে, তাহলে দৃশ্যে হবে, অহম দৃশ্যে, তখন আর দৃশ্যতে হবে না। তো এগুলো খেয়াল রাখতে হবে।
একদম সোজা তো বাচ্য পরিবর্তন থাকবে, একদম সোজাগুলো থাকবে, যেমন রামঃ বেদম পঠতি, রামেণ বেদা পঠতি, এরকমও থাকবে। মাঝে মধ্যে একটা দুটো এরকমও থাকবে, একটু কঠিনও থাকবে। সবার জন্যই পরীক্ষা, সোজা যারা পারবে সোজাগুলোও থাকবে, যারা একটু বেশি অধ্যয়ন করেছে তাদের জন্যও থাকবে পার্থক্য করার জন্য। তাহলে রামেণ অহম দৃশ্যে এরকমও কিন্তু থাকবে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া আর কি হয়েছে? চিত্রিতা মহোদয়া, দীপান্বিতা মহোদয়া, আমরা কি আমাদের ক্লাসে কারক বিভক্তি পড়েছিলাম? এবার স্যার সেই সুভাষিত যেগুলো আপনি পড়িয়েছিলেন 5টা, ওটাও একদিন হয়েছিল হ্যাঁ, ক্লাসে। সুভাষিত, ঠিক। কারক বিভক্তি কি আমরা পড়েছিলাম? না তো। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে কারক বিভক্তিটা তাহলে এবার পড়িনি। বেশ, তাহলে সুভাষিত তাহলে আমরা লিখি। এরপরে আমরা সুভাষিত কটা পড়েছিলাম? 5টা। 5টা। সুভাষিতানি, 5টা সুভাষিত। তাহলে এই সুভাষিতটা কিভাবে থাকবে? আমরা এমন করতে পারি, সুভাষিত দিয়ে আমরা শুরুটা লিখে দিলাম ওখানে, দিয়ে একটা হয়তো অডিও রেকর্ডার বসিয়ে দিলাম, ওটা করে সঙ্গে সঙ্গে সুভাষিতটা পুরোটা মুখস্থ বলে সাবমিট করতে হবে। তাহলে এমনও হতে পারে। অথবা দেখা গেল আমরা সুভাষিতর 3টে পাদ বলে দিলাম, 3টে অংশ বলে দিলাম, চতুর্থ অংশটা অপশানে দিয়ে দিলাম। এরকমও হতে পারে। যেমন পরোক্ষে কার্য হন্তারম প্রত্যক্ষে প্রিয়বাদিনম বর্জয়ে তাদৃশম মিত্রম, তারপরে ডট ডট দিয়ে দিলাম 4টে অংশ, এক জায়গায় আরেকটা অংশ দিলাম বিষকুম্ভম পয়োমুখম, তখন খুঁজে খুঁজে এরই অংশ ওটা সেখানেই টিক করতে হবে। অথবা আমি যে কোনো একটা মুখস্থ ওখানে দেওয়ার মতো অপশন দিয়ে দিতে পারি, সেই মুখস্থ এমনি তো ফোনে আপনারা টাইপ করতে পারবেন না, তাহলে সেই জন্য টাইপের এটা না রেখে আমরা হয়তো ওখানে অডিও কিছু একটা বসিয়ে দিব অডিও নেওয়ার জন্য। তাহলে শুরুটা লিখে দেবো, বাকিটা হয়তো অডিও ক্লিপ চেপে আপনি অডিওটা করে পাঠালেন। সেটা সুভাষিত কটা হয়েছিল? 5টা। আচ্ছা, আর কি হয়েছে স্যার এই আমাদের? যে হ্যাঁ বলুন। বলছি যে এই যে অডিওটা আমরা করে পাঠাবো, তো ওখানে গুগল হ্যাঁ মিটেই মানে হবে তো সাবমিটটা? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যেমন পার প্রশ্নের উত্তর টিক মারছি, সেই রকম আমরা এখানে সুভাষিতর প্রশ্ন শুরুটা বসিয়ে দেবো একটু, বাকি পাশে ওখানে অডিও ক্লিপ বসিয়ে দেবো, তার উপর চাপলেই আপনার অডিওটা রেকর্ড হবে, আপনি দেখতে পাবেন, সেখানে আপনি পুরো শ্লোকটা বলে দিলেন, ওটা রেকর্ড হয়ে জমা হবে। সেটা হতে পারে। না হলে আমরা ওই রকম বললাম যে যদি ওখানে ওটা বসাতে কোনো সমস্যা হয়, আমি তাহলে ওই রকম পার্ট করে দেবো, যে কিছু পার্ট দিয়ে দিলাম, বাকি পার্টটা মেলাতে হবে। বা একটা শ্লোকে আমি হয়তো একটা 4টে শ্লোক লিখলাম, একটা শ্লোক থেকে একটা অংশ, আরেকটা শ্লোক থেকে এরকম জগা খিচুড়ি করে লিখলাম, তাহলে সঠিক শ্লোক কোনটা সেটা আপনাকে চয়েস করতে হবে। সেই জন্য পুরো শ্লোকটা মুখস্থ করতে হবে। শ্লোকের একটুখানি অংশ আমি চেঞ্জ করে অন্যরকম করে দিতে পারি। যেমন ওইটাই যদি আমরা দেখি যে পরোক্ষে কার্য হন্তারম প্রত্যক্ষে প্রিয়বাদিনম, এখানে আমি হয়তো লিখে দিলাম পরোক্ষে কর্মহন্তারম প্রত্যক্ষে মিথ্যাবাদিনম, এরকম কিছু করে দিলাম একটা শ্লোকে, আরেক জায়গায় মিথ্যার জায়গায় সত্য করে দিলাম। তখন আদতে শ্লোকটা কেমন ছিল, ঠিক কেমন ছিল, সেই শ্লোকটাই ঠিক করতে হবে। সেই জন্য শ্লোকটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? ঠিক আর প্রশ্ন সুভাষিত বিষয়ে? আর 5টা কি কি হয়েছে ওইটা একটু যদি বলেন। আচ্ছা, 5টা আমাদের সুভাষিত কি কি হয়েছে আহ দেখাচ্ছি। পিডিএফটা আমার কাছে সুভাষিত যেটা রয়েছে, হুম, আমরা এই 5টা সুভাষিত দেখেছিলাম।
একটা হচ্ছে একদম শেষে ছিল, এটা শুরুতে ছিল সর্বতীর্থময়ী মাতা সর্বদেবময় পিতা মাতরম পিতরম তসমাৎ সর্বযত্নেন পূজয়েৎ, এটা একটা। তারপরে ছাত্রছাত্রীরা কেমন হবে, ছাত্রদের লক্ষণ, 5টা লক্ষণ: কাকচেষ্টা বকধ্যানম স্বর্ণ নিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণঃ। তারপরে আমরা বলেছিলাম সৎপুরুষ পরোপকারী পুরুষ কেমন হবে, না গাছের মতো হবে, ছায়া মন্যস্য কুর্বন্তি, অন্যকে ছায়া করে কিন্তু নিজে সবসময় গরমে রোদে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার নিজের ফলটুকু সে পরের জন্য দান করে থাকে, এইটাই আর কি। ফলান্নিবি পরার্থায় বৃক্ষা সৎপুরুষায়ব। তারপরে বন্ধু কেমন বন্ধু রাখা উচিত, হ্যাঁ, না আমাদের ব্যবহার কেমন করা উচিত সেই বিষয়ে, যে আমরা জন্ম থেকেই কেউ কারোর শত্রু নয়, আমাদের ব্যবহারের জন্য আমরা কারোর শত্রু কারোর মিত্র হয়ে থাকি। ন কশ্চিৎ কস্যচিৎ মিত্রম ন কশ্চিৎ কস্যচিৎ রিপুঃ ব্যবহারেণ জায়ন্তে মিত্রাণি রিপবস্তথা। আর লাস্টে হচ্ছে আমাদের কেমন বন্ধু রাখা উচিত, কেমন বন্ধু খুব ভয়ঙ্কর, তাকে কেমন বন্ধুকে ত্যাগ করা উচিত। তো যে সব সময় সামনে মিষ্টি মিষ্টি কথা বলে পিছনে ক্ষতি করার চেষ্টা করে তাকে ত্যাগ করা উচিত। হ্যাঁ, সেই রকম আর কি। অতএব পরোক্ষে কার্য হন্তারম প্রত্যেক সেই প্রিয়বাদিনম বর্জয়িত তাদৃশম মিত্রম বিষকুম্ভম পয়োমুখম। এই হচ্ছে 5টা আমরা করেছি। ঠিক আছে, কে জিজ্ঞেস করলেন? ভোলানাথ মহোদয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই 5টা আমাদের গেল। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো নেটের একটু সমস্যা হচ্ছে, সেই জন্য স্ক্রিনটা এখন শেয়ার হচ্ছে না। তো ঠিক আছে, সুভাষিত অবধি আমরা দেখলাম। এরপরে আর আমরা কি পড়েছি সুভাষিত ছাড়া? ত্বয়া এরপর তো প্রত্যয়, প্রত্যয় দুটো ছিল। ক্রিয়া আচ্ছা, প্রত্যয়। এবার এবার হচ্ছে তোয়া প্রত্যয় লিয়াপ প্রত্যয়। তার আগে আমরা আরেকটি জিনিস দেখে নিই। আমরা অনেক টেক্সট পড়েছিলাম, ছোটখাটো যে টেক্সট পড়েছিলাম, সেই টেক্সটে আমরা পড়তে পড়তে কোনটা কোন বিভক্তি কোনটা অব্যয়পদ এরকম দিয়েছিলাম। তাহলে ওখান থেকেও আমরা একটা প্রশ্ন রাখতে পারি। তাহলে ওই প্রশ্নটা কেমন হবে? ওই প্রশ্নটা তাহলে এরকম হতে পারে, অব্যয় উদাহরণ আনি। তাহলে এটাও আমরা একটা বিভাগ করতে পারি, অব্যয়ের উদাহরণ। এটা তাহলে আমরা একটা বিষয় করি, যেটা এরকম থাকবে, আমি কোনো টেক্সট দিয়ে দেবো, টেক্সটের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে অব্যয়পদ কোনটা আছে। কোন একটা টেক্সট দিয়ে দেবো, সেই টেক্সটের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে অব্যয়পদ কোনটা আছে। যেমন এক্ষেত্রে আমরা একটা স্যাম্পল লিখে দিতে পারি। স্যাম্পলটা অব্যয় উদাহরণম, অব্যয় অব্যয় উদাহরণম, অব্যয় উদাহরণম। এখানে আমরা বলে দিলাম একটা বাক্য, রামঃ সুন্দরঃ পরন্তু শ্যামঃ ন সুন্দরঃ, শ্যামঃ কৃষ্ণঃ। রাম সুন্দর কিন্তু শ্যাম কালো। তাহলে এখানে আমি এই বাক্যের মধ্যে আপনাকে বের করতে হবে কোনটা অব্যয়পদ আছে। কোনটা আছে এখানে অব্যয়পদ? পরন্তু। পরন্তু। তো এইরকম অব্যয়পদ থাকে বিভিন্ন রকম। হ্যাঁ, কেমন কেমন থাকে? পরন্তু থাকে, চ এটা একটা অব্যয়পদ, বা এটা একটা অব্যয়পদ, তু অব্যয়পদ, আর কি চ বা তু হি, আর কি কি অব্যয়পদ আমরা পড়েছি, বিভিন্ন রকম অব্যয়পদ এসেছিল। সেগুলো একটু খেয়াল করবেন। টেক্সটে টুকটাক যা অব্যয়পদ এসছে, বিভিন্ন রকম অব্যয়পদ, সেগুলো টেক্সটের মধ্যে হয়তো থাকবে। যদা, তদা, যদা তদা, যত্র,
यत्र तत्र, यत्र तत्र, कदा, कुत्र, सर्वत्र, परितः, सह, नमः। আচ্ছা, হ্যাঁ এসো। নমঃ, তত্র তত্র, সর্বত্র, কুত্র, এগুলো সব এইরকম ধরনের যত রকম অব্যয় আছে সব অব্যয়গুলো থাকবে। কোনো বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে থেকে অব্যয় খুঁজে বের করতে হবে। বেশ, তাহলে ঠিক আছে, এগুলো এখানে থাক, আর মুছছি না। তাহলে এটা হলো অব্যয় উদাহরণ। অব্যয় বিষয়ে আর কোনো প্রশ্ন? বেশ, এরপরে আসি আমাদের প্রত্যয়। লাস্ট আমরা যেটা শিখলাম, আচ্ছা আমরা পত্র লেখনম শিখেছি। পত্র লেখনম, একটা চিঠি লেখা শিখেছিলাম না? হ্যাঁ, তাহলে সেটাও আমাদের থাকবে। সেটা আমরা তাহলে শেষের দিকে লিখবো, পত্র লেখনম। হ্যাঁ, সেগুলো আছে। তাহলে প্রথমে আমরা এখন আগে দেখি প্রত্যয় পরিচয়। প্রত্যয়, প্রত্যয়ের মধ্যে আমরা কি কি শিখেছি? একটা হচ্ছে ত্বা প্রত্যয়, লিয়াপ প্রত্যয়, আর গতকাল শিখলাম, গত ক্লাসে তবতু প্রত্যয়। আজকে আমাদের ত প্রত্যয় শেখার কথা ছিল, কিন্তু সেটা তো হলো না। বেশ, ঠিক আছে, এইগুলো যা শিখেছি। ত্বা প্রত্যয়, তুমুন প্রত্যয় শিখেছি আমরা। তুমুন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে আপাতত এটাই থাক। ত্বা প্রত্যয়, লিয়াপ প্রত্যয়, তবতু প্রত্যয়। তো এগুলো কেমন ভাবে থাকবে? এটা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। আমি একটা ধাতু দিয়ে দিলাম, তার সাথে আমি বললাম যে এই ধাতুর সাথে তোয়া লাগিয়ে কি রূপ হবে, যেমন পট প্লাস তোয়া। এবার বিভিন্ন রকম রূপ দেওয়া থাকলো, তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে পঠিত তোয়া, এই রূপটা করতে হবে। তারপরে আমি হয়তো কোথাও লিয়াপ লাগিয়ে দিলাম, রূপটা কেমন হবে? পরিত্যাজ লিয়াপ, তখন পরিত্যাজ্য, লিয়াপের ইয় থাকে। অথবা আমি একটা বাক্য দিয়ে দিলাম, রামঃ গৃহম পরিত্যাজ্য বিদ্যালয়ম গচ্ছতি, যে আমি বললাম এখানে লিয়াপ প্রত্যয়ান্ত শব্দ কোনটা, সেটা বের করতে হবে। অথবা আমি দুটো বাক্য দিয়ে দিলাম, যে এখানে তোয়া প্রত্যয় দিয়ে জয়েন করতে হবে, দিয়ে আমি ভুলভাল জয়েন করলাম, একটা সঠিক জয়েন করলাম, সেটা খুঁজে বের করতে হবে, সেটা ঠিক করতে হবে। যেমন আমরা শিখেছি রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, রামঃ পঠতি, তখন ওটা হবে রামঃ বিদ্যালয়ম গত্বা পঠতি। তো আমরা যেগুলো প্র্যাকটিস করেছি যেমন সেরকম তোয়া প্রত্যয় এবং লিয়াপ প্রত্যয়। একইভাবে তবতু প্রত্যয় আমরা গত ক্লাসে শিখেছি। তবতু প্রত্যয়ের ক্ষেত্রেও সেম ভাবেই থাকবে। তবতু প্রত্যয়ান্ত রূপ কেমন তৈরি হচ্ছে সেটা, অথবা বাক্য, যেখানে বাক্যতে আমি বলবো তবতু প্রত্যয় যোগ করে বাক্য করতে হবে। যেমন আমি দিলাম যে বালিকা বা রামঃ বেদম পট প্লাস তবতু, রামঃ বেদম, তারপরে ড্যাশ পূরণ, ব্র্যাকেটে পট প্লাস তবতু, তাহলে ওখানে সঠিক রূপটা কি হবে? পঠিতবান। তারপরে আমি বললাম হয়তো বালিকা বেদম পটযুক্ত তবতু, ব্র্যাকেটে দিলাম পঠিতবান, পঠিতবতী, পঠিতবত্যেও, পঠিতবন্ত, কিছু উল্টো পাল্টা, তখন বালিকা যেহেতু পঠিতবতী, বেছে সঠিক যেটা হবে সেটা। তাহলে সঠিক বাক্যটা করতে হবে। অথবা আমি বলে দিলাম যে রামঃ বেদম পঠতি, দিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম যে পটযুক্ত তবতু, তাহলে এই বাক্যটাকে তবতু প্রত্যয়ান্ত দিয়ে পরিবর্তন করতে হবে, তখন সেটা করতে হবে। ব্যাস, প্রত্যয় বিষয়ে আর কিছু আছে জিজ্ঞাসা? দীপান্বিতা মহোদয়া? না স্যার। কারোর কোনো জিজ্ঞাসা আছে আর প্রত্যয় বিষয়ে? আর কারা কারা রয়েছে? চিত্রিতা মহোদয়া, সৌমিলি মহোদয়া, ভোলানাথ মহোদয়, প্রত্যয় বিষয়ে আর জিজ্ঞাসা আছে? আচ্ছা, বেশ। এছাড়া আমরা আর কি শিখেছি? আর শিখেছি পত্র লেখনম। এর মধ্যে আমরা চিঠিটা শিখেছি। তো চিঠিটা একবার দেখে রাখবেন, চিঠি থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে।
হয়তো দেখা গেলো চিঠির এরকম দিয়ে দিলাম যে চিঠির নিজের নামটা কোথায় লিখতে হয়, ওপরে, বাম সাইডে, ডান সাইডে, নিচে, তখন বলতে হবে নিচে। বা হয়তো ওই চিঠিটাই তুলে দিলাম এখানে, দিয়ে বললাম যে সে কেন বিদ্যালয়ে যায়নি, দিয়ে বিভিন্ন কারণ দিলাম। তখন ও কেন যায়নি মনে আছে, সে কেন যায়নি বিদ্যালয়ে? মনে আছে কারোর? বেড়াতে গেছিল। গেছিল মনে হয়। বেড়াতে হ্যাঁ, সে ঘুরতে যাবে বলে ছুটি চেয়েছিল, বিদ্যালয়ে যাবে না, বেড়াতে যাবে। তো সেই সব চিঠিটাও তুলে দিয়ে সেখান থেকে আমি টেক্সট হিসাবে তুলে দিয়ে সেখান থেকে কিছু প্রশ্নও করতে পারি। তাহলে পত্র লেখন যদি একটাই হয়েছে ওটা একটু দেখে রাখবেন। আচ্ছা, স্যার ওই এছাড়া আর কি হয়েছে আমাদের? চিঠিটা হ্যাঁ আরেকবার হ্যাঁ, পাঠাবেন, এটা দিয়েছিলেন। চিঠিটা হ্যাঁ, চিঠিটা আমি আলাদাভাবে দিইনি, ওটা কিছু একটা সাথে ছিল, কিছু একটা দিয়েছিলাম, তার শেষে ছিল চিঠিটা। অন্য যার কাছে আছে সে তাহলে একবার ফরওয়ার্ড করে দেবেন। হ্যাঁ। যদি কেউ ফরওয়ার্ড না ঠিক করে আছে, তখন আমি আমি করবো। খুঁজবো। হ্যাঁ, দেবেন। আচ্ছা, এছাড়া আর আমরা কি শিখেছিলাম? হুম, আর শিখেছিলাম হাস্যম, ঠিক, হাস্যম, জোকস। প্রতিদিন আমরা একটু একটু তো জোকস শুনতাম, তাহলে ওই রকম একটা কোনো একটা জোকস তুলে দেবো যেগুলো আমরা শিখেছি, ওখানে বুঝেছি, পড়ার চেষ্টা করেছি, কোনো একটা জোকস তুলে দেবো টেক্সট হিসাবে, দিয়ে সেই জোকস থেকে প্রশ্ন করব। যেমন লাস্টে আমরা যখন গেছিলাম, লাস্টে আমরা কি দেখলাম, সেই বৈদ্যর কাছে গেছিল একটা লোক, তাহলে সেখানে আমি দিলাম যে যে গেছিল সে কে ছিল, সে একজন মদ্যপায়ী ছিল, না একজন শিক্ষক ছিল, না একজন লেবার ছিল, কিছু এরকম অপশন দিয়ে দিব, তখন আপনাকে ওটা বুঝে টেক্সট যেটা আছে সেটা পড়ে বুঝতে হবে। প্লাস আমাদের আগেও ক্লাসে পড়া আছে, সংস্কারও রয়েছে, সেটা বুঝতে হবে যে আসলে যে গেছিল সে একজন মদ্যপায়ী ছিল। এরকম আমরা যে হাস্য বা জোকস যেগুলো আমরা শিখেছি, সেই রকম সোজা সোজা কোনো একটা জোকস একটা দুটো তুলে দিলাম, তার থেকে প্রশ্ন করলাম। আচ্ছা, এছাড়া আর আমরা কি শিখেছি? বলছে স্যার তো ছাড়ছেই না, কি ইউটিউব শিখেছি শিখেছি করে 15-16টা হয়ে গেল, চাপ লাগছে স্যার নাকি? ইউটিউব থেকে, না না, ইউটিউব থেকে ওই মানে অর্থ হ্যাঁ, বুঝতে। গল্প, গল্প, ঠিক। ইউটিউব থেকে আমরা কথা, গল্প শুনেছি। তার মধ্যে কি কি গল্প শুনেছি মনে আছে? প্রথমে তো আমরা গল্প শুনেছিলাম যে সেই প্রথম কূপ খনন কিভাবে হয়েছিল, সেই গল্প, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর কি গল্প শুনেছি? ক্রিসমাসের একটা শুনেছি। হ্যাঁ, একটা ক্রিসমাস বিষয়ে শুনেছি। আর একটা এছাড়া সেই হাড়ি, একটা কি জাদুর হাড়ি ছিল। হ্যাঁ, জাদু হাঁড়ি, সেই হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়েছিল আর হাতগুলো আহ, একশো 100টা একশোটা হয়ে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তাহলে তিনটে গল্প, কথা তাহলে এখানে আমরা বলে দিচ্ছি তিনটে, যে তিনটে গল্প আমরা শুনেছিলাম, তিনটে গল্প থেকে প্রশ্ন থাকতে পারে। কিন্তু গল্পগুলো হুম। পুরোপুরি মনে নেই। তাহলে কি করা যেতে পারে? গল্প যেগুলো লিঙ্কটা একটু শুনেছেন শেয়ার করুন। সে তো আমরা তখন তখন শেয়ার করেছিলাম সেই ক্লাসে, আপনারা ইউটিউবে ব্যাক গেলে পাবেন না, মানে ক্লাসগুলোতে। নাহলে এক কাজ করি, আমরা গল্পটা একটাই দিয়ে দিই, ঠিক আছে, একটাই গল্প, একটা গল্প প্রথম ক্লাসে যেটা শুনেছিলাম কূপ খনন, এটাই থাক, একটাই থাক, ওটাই তাহলে আপনারা শুনে নেবেন। ওটার লিংক দিতে হবে না আছে, আপনারা না হলে ইউটিউবে ডাইরেক্ট সার্চ করবেন যে ফার্স্ট, যে কি ছিল লিঙ্কটা মনে নেই আমার, ইন সংস্কৃত সংস্কৃত স্টোরি বলে, না হলে লিঙ্ক আমি একটা গ্রুপে দিয়ে দেবো। কি ছিল মনে আছে গল্পটার মানে হেডিংটা? হ্যাঁ, প্রথম কূপ এরকম কিছু একটা ছিল মনে হয়। হ্যাঁ, তো ওটা লিখলেও হবে, প্রথমঃ কূপঃ সংস্কৃত স্টোরি, সংস্কৃত স্টোরি লিখলেই চলে আসবে, না হলে কেউ একজন নিয়ে লিঙ্কও পাঠিয়ে দিতে পারেন। কথা তাহলে কি একটাই থাকবে না বাড়াবো?
কি মত অন্যের? যারা চুপচাপ আছেন, ভোলানাথ মহোদয়। বাড়ান আর একটা। বেশ, তাহলে ক্রিসমাসের গল্পটা বাদ দিয়ে দুটো গল্প থাক। প্রথম গল্প ওই প্রথমাহা কুপাহা, ওটা। আর 2 নম্বর হচ্ছে ওই জাদু মাইকাহা ঘটাহা, ওটার তার নাম ছিল মাইকাহা ঘটাহা। হ্যাঁ, মায়াজালের ঘট। তাহলে এই দুটো গল্প থাক। হুম। ভোলানাথ মহোদয়, চাপ লাগছে নাকি? আপনার তো অনেকটা ক্লাস মনে হচ্ছে মিস হয়ে গেছিল। সবগুলো হ্যাঁ, মনে পড়ছে ঠিকঠাক? হ্যাঁ, মোটামুটি মনে পড়ছে, কিছু ভিডিও দেখেছিলাম। আচ্ছা, তো ঠিক আছে। তো এরকম ভাবে তাহলে কথা কিন্তু প্রথম দুটো গল্প তো এখানে লিখে দিচ্ছি, নাহলে যারা অ্যাবসেন্ট আছে তারা ভাববে কোন দুটো, বুঝতেই পারবে না। তাহলে লিখে দিই দুটো গল্প কি কি ছিল। প্রথমহ কূপহ, আর একটা ছিল মাইকহ ঘটহ। আচ্ছা। উম এছাড়া আর কিছু পড়েছিলাম আমরা? গীতা পাঠ আমরা তো এবার করিনি, গীতা পাঠটা শেখা হয়নি। তাহলে এইগুলো ছাড়া আর আপাতত কিছু করেছিলাম মনে পড়ছে কারো? মনে পড়লেও যা অবস্থা হয়েছে, মনে পড়লেও বলবে না কেউ, বলে, হ্যাঁ এত হয়ে গেছে এই করতে করতে। সৌমিলি মহোদয়, কিছু মনে পড়ছে? না স্যার, আর তো কিছু মনে পড়ছে না। আচ্ছা, সঞ্জয় মহোদয়। না স্যার, আমারও মনে পড়তেছে না স্যার। আপনার মাঝে কিছু ক্লাস একটু অ্যাবসেন্ট হয়ে গেছিল, দেখবেন একটু ইউটিউবটা দেখে যা করে একটু ম্যানেজ করে নেওয়ার, হ্যাঁ, নাহলে অনেকটা জায়গা বাদ পড়ে যাবে। আমার চিঠির আর বিষয়টা স্যার হ্যাঁ, অ্যাবসেন্ট বলুন। ছিলাম। চিঠির বিষয়টা যখন পাঠ করেছিলেন তখন স্যার অ্যাবসেন্ট ছিলেন মনে হয়। ও আচ্ছা, চিঠিটা তাহলে আপনি জানেননি, তাহলে একবার দেখে নেবেন কোন ভিডিওটাতে আছে চিঠিটা। আচ্ছা, আর দীপান্বিতা মহোদয়া, চিত্রিতা মহোদয়া, আপনাদের অবস্থা কি? একবার পুরোটাই দেখতে হবে। হ্যাঁ, পুরোটা একটু 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 করে দেখে নেবেন। আর একদম সোজা প্রশ্নই থাকবে, কিন্তু মানে এই যে আমরা 15টা বিষয় লিখলাম, 15টা বিষয় থেকে প্রশ্ন যত সোজা করা যায় সোজা প্রশ্নই থাকবে, কিন্তু বিষয় হচ্ছে 15টা বিষয় থেকেই টাচ করা থাকবে। সেই জন্য যারা কিছু ক্লাস করেননি বা মিস করে গেছেন, তাদের কিন্তু অবশ্যই ক্লাসটা আবার করে দেখে নিতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবেন। সোজা প্রশ্ন থাকবে কিন্তু সমস্ত বিষয়টা টাচ করা থাকবে, এই হচ্ছে ব্যাপার। স্যার আপনি না লিঙ্ক দুটো শেয়ার করবেন, আমি খুঁজে পাচ্ছি না কোনটার? ওই গল্প দুটোর? গল্প দুটো। হ্যাঁ, এখনই করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর কারোর কিছু বলার থাকলে? স্যার, যে কারো পাওয়ার যত পয়েন্টটা ওই টোটাল ক্লাসটার পাওয়ার পয়েন্টটা কি আপনার একসঙ্গেই আছে পুরোটা? মানে আমাদের তো অনেকগুলো পিডিএফ হয়ে গেছে, যদি একটা পাওয়ার হ্যাঁ, পয়েন্টে পুরোটা থাকে তাহলে আমাদের একসঙ্গে ওইটা যদি পিডিএফ করে পাঠানো যায় আর কি, তাহলে একসঙ্গে আচ্ছা, পুরোটা চলে পাওয়ার আসবে। পয়েন্ট, পাওয়ার পয়েন্ট টোটালটা একসাথে নেই, কিছু কিছু প্রথম দিকে আমরা যেগুলো শিখিয়েছিলাম, বাচ্য পরিবর্তন, বিশেষ্য বিশেষণ, এইগুলো শব্দরূপ ধাতুরূপ, কিছু কিছু পাওয়ার পয়েন্ট রয়েছে। তাহলে ওই একটা যে পাওয়ার পয়েন্ট, ওটা আপনাদেরকে পিডিএফ করে পাঠাচ্ছি, আর বাকিগুলো টুকটাক সেগুলো কিন্তু পিডিএফ আলাদা যেমন পাঠিয়েছিলাম, চিঠিটা, তারপরে আর কি কি আহ হাস্যকণিকা, মানে যে জোকস গুলো, ওগুলো তো এমনিই দেখেছিলাম, যখন যেটা শিখেছিলাম পাঠিয়েছিলাম। আর আর তো তেমন পিডিএফ দেওয়ার মতো কিছু ছিল না। হ্যাঁ, ততবতু প্রত্যয় যখন শিখিয়েছিলাম সেগুলো আলাদা আলাদা ভাবে পিডিএফ পাঠিয়েছিলাম, সেগুলো তো একটাতে করা নেই। স্যার চিঠিটা আমি ফরওয়ার্ড করে দিলাম। আচ্ছা, তাহলে আর কারো কিছু বলার আছে?
পরীক্ষা বিষয়ে কার কার চাপ লাগছে, কার কার যে স্যার খুব চাপ লাগছে? ভোলানাথ মহোদয় চাপ লাগছে নাকি? না স্যার, ঠিকই আছে। যারা দেখেনি বা স্যার প্রথম আর থেকে একটা ক্লাসটা মনে পড়েছে, করেনি, বলবো? অন্যরা হ্যাঁ দেখুন, স্যার। অন্যরা না আপনার উপরে রেগে যায়। ঠিক আছে, বলুন দেখি কোনটা। হ্যাঁ, একটা ছিল ওই না, একটা বার্তালাপ, বিষয় মনে পড়েছে বলছে। হ্যাঁ ঠিক, কথোপকথন। বার্তালাপ ছিল। আর দিয়েন না। হ্যাঁ ঠিক। তা ঠিক আছে, কথোপকথন বাদ। তাহলে দুটো গল্পে, দুটো যে ভিডিও ছিল, ভিডিও দুটোই পাঠিয়ে দেওয়া হলো লিঙ্ক। আর কথোপকথন থাকছে না, যেগুলো আমরা মোটামুটি এতক্ষণ ধরে দেখলাম সেগুলোই থাকছে। এই যে আমরা এতক্ষণ ধরে সিলেবাস বানালাম এগুলোই থাকবে। এর বিষয়ে আর কারোর প্রশ্নপত্রটা একদম সোজা হবে। সোজা হবে মানে উত্তর তো আপনাদের দেওয়াই থাকছে। সব থেকে সোজা জিনিস যে উত্তর আপনাদেরকে ভাবতে হচ্ছে না, উত্তর দেওয়াই রয়েছে, আপনাদের শুধু চয়েস করতে হবে, সঠিকটা চয়েস করে করে দিতে হবে, একদম সোজা হবে। প্রত্যেকে যেন 90-র ওপরে পায়। 100-তে 100 পাওয়া উচিত, কিন্তু কখনো হয়তো ভয়তে এদিক ওদিক হাত সরে যেতে পারে, কিন্তু সবাই যেন 90-র ওপরে পায়। ঠিক আছে, সেরকম ভাবে পড়ুন। একদম সোজা জিনিস, সোজাভাবেই প্রশ্ন থাকবে, উত্তর দেওয়া থাকবে, এই বিষয়টা অবশ্যই যেন 90% সবার নাম্বার আসে। আচ্ছা, এই যেটা আমরা এতক্ষণ ধরে লিখলাম এটাও আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমাকে আর গ্রুপে কি কি পাঠাতে হবে? এই সিলেবাসটা পাঠাতে হবে, আর কিছু? স্যার চিঠিটা যদি থাকে পাঠিয়ে দিবেন। চিঠিটা তো একজন ফরওয়ার্ড করে দিয়েছে বললেন তো, চিত্রিতা মহোদয় ফরওয়ার্ড করে দিয়েছেন, এই তো অলরেডি দিয়েছেন। হ্যাঁ, সংস্কৃতের মাহাত্ম্য বলে এই লাস্টের তো দিকে, দিয়ে দিয়েছে। লাস্টের পেজে। হ্যাঁ, এই যেটা পাঠিয়েছেন এর লাস্টে আছে চিঠিটা। আর আর গল্প তো দুটো পাওয়ার ফরওয়ার্ড। পয়েন্ট, হ্যাঁ বলুন। পাওয়ার পয়েন্টে যতটা আছে ওইটা। হ্যাঁ, তাহলে পাওয়ার পয়েন্টটা আমি এখানে পাঠিয়ে দেবো পিডিএফ আকারে। আর এই যে পরীক্ষার সিলেবাসটা এটা পাঠিয়ে দিচ্ছি দুটো। আর কিছু, আর তো কিছু দেওয়ার মতো নেই আশা করি। আচ্ছা, আর যদি এখন মনে পড়ছে না, কোনো কিছু জিজ্ঞাসা থাকছে পরীক্ষার বিষয়ে, বাই চান্স এখন ভুলে গেছেন, মনে করা গেল না, তার মানে যে সব গেল এরকম নয়। যখন খুশি আপনারা খুব সমস্যায় পড়ে গেছেন যে স্যার এই জিনিসটা কি হবে বুঝতে পারলাম না, ফোন করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই হাস্যম ওটার কোনো পিডিএফ আছে? না, ওটার তো পিডিএফ নেই। আমরা ওই যখন যেটা করেছিলাম তখন সেটা আশা করি যখন আপনারা বলেছিলেন সেটা গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, যে কি কি যে হাস্যগুলো করেছিলাম। আর হাস্য থেকে প্রশ্ন থাকলে আমি তো হাস্য তুলেই দেবো ওখানে। জাস্ট যখন করেছিলাম সেইগুলো আপনাদের মনে রাখতে হবে, যেটা কেমন কি করেছিলাম, কি হাস্য ছিল এর মধ্যে। আমি আলাদাভাবে চাইলে সবগুলো আবার ঠিক পাঠিয়ে আছে দিতে স্যার। পারি, কিন্তু ওগুলো তো অলরেডি আমরা করেছিলাম, আর কি পাঠানোর দরকার আছে? যদি বলেন তো আমি একটা সবগুলো পিডিএফ বানিয়ে একটা পাঠিয়ে দিতে পারি। কিন্তু যখন যখন আমরা করেছিলাম তখন তখন আশা করি পাঠিয়েছিলাম। স্যার আরেকবার পাঠিয়ে দিন, একবার পড়ে রাখলে তখন সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি সমস্ত জোকস গুলো একটা পিডিএফ বানিয়ে পাঠানোর চেষ্টা করছি। জোকস গুলো কিছু কিছু ছোট আছে, কিছু বড় আছে, তো সেইগুলো হচ্ছে যেমনটি আছে সেরকম ভাবেই দিচ্ছি। পিডিএফ এ ছোট হতে পারে, একটু জুম করে দেখে অন্তত মনে করে নেবেন কি কি হয়েছিল। হুম, ঠিক আছে তাহলে। আর কিছু? তাহলে স্যার কি ঠিক হলো, একবারে মানে 1.5 ঘন্টা পরে জমা নেবেন?
ঠিক হলো যে 7:30 থেকে পরীক্ষা হবে। তো সেখানে 1.5 ঘন্টা অবধি আপনারা সাবমিট করার টাইম পাবেন। 1.5 ঘন্টা পর আমি সাবমিটটা অফ করে দেবো, মানে তারপরে আপনারা সাবমিট করলে সাবমিট হবে না। তাহলে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের উত্তর করে, যার 1 ঘন্টায় হয়ে যাচ্ছে, সবার 1 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু যার 1 ঘন্টায় হয়ে যাচ্ছে সে 1 ঘন্টা করে সাবমিট করে দিলেন, অসুবিধা নেই। কিন্তু যার সময় লাগছে সে সব থেকে বেশি 1.5 ঘন্টা পাবেন, তার মধ্যে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আর আর কিছু জিজ্ঞাসা পরীক্ষা বিষয়ে? যদি না থাকে তাহলে আমরা এই ক্লাস এখানেই শেষ করতে পারি, যদি কারো জিজ্ঞাসা না থাকে। মোটামুটি পরীক্ষার বিষয়ে আমাদের আলোচনা হলো। এরপরে আর তো বিষয় তেমন কিছু নেই। এর মধ্যে কোনো বিষয় কি মনে হচ্ছে কারোর যে স্যার একটু আবছা আবছা রয়ে গেছে, একটু আরেকবার বলুন বা কিছু? সবই আবছা রয়ে গেছে, একবার করে আবার দেখতে হবে নাকি? সৌমিলি মহোদয়া, হ্যাঁ স্যার। তাহলে লাস্ট পরীক্ষা তো চলে আসলো, ভালো করে তাহলে প্রিপারেশন নিন। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে কারোর যদি আর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করুন, নাহলে আমি ক্লাস এখানে করছি, রাখছি। আর এর পরেও যদি কোনো রকম সমস্যা থাকে, স্যার এই জায়গাটা বুঝতে পারছি না বা এই বিষয়টা কি ছিল বুঝতে পারছি না, তাহলে অবশ্যই ফোন করবেন। আমি যদি সময় থাকে, সময় পাই, যথাসাধ্য বলার চেষ্টা করব। আর তাহলে ক্লাস এই পর্যন্তই। গ্রুপে মোটামুটি আশা করি সব দিয়ে দিয়েছি, আমাদের বিষয়টাও দিয়ে দিয়েছি, পিডিএফ যেটা দরকার ছিল স্লাইডে ছিল সেই পিডিএফটাও দিয়ে দিয়েছি। আর শুধু একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হচ্ছে ওই যে জোকস যেগুলো ছিল সেগুলো সবটা মিলিয়ে একটা পিডিএফ বানিয়ে দিতে হবে। তো ওটা আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আজ ক্লাস এই পর্যন্তই, রাখছি তাহলে। ঠিক শুভরাত্রি আছে স্যার, সকলকে। ভালো থাকবেন। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হুম।